ফেসবুকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেডিকেল ভর্তি পরীক্ষার্থী 2026, 27, 28 বা সেকেন্ড টাইম আর 25 যে ব্যাচেরই হো না কেন, মেডিকেল ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আজকে তোমাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। তোমরা জাস্ট আমাকে একটু কনফার্ম করো সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কাছে প্রথমেই আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমরা তোমাদের বন্ধুদেরকে যুক্ত করে দাও লাইভে। আমরা অসাধারণ একটা সলভ ক্লাস এবং একই সাথে একটা অ্যানালাইসিস ক্লাস। সোজা কথায় আমি যদি বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার আদ্যপান্ত, মেডিকেল ভর্তি পরীক্ষার ইংরেজি নিয়ে তোমরা দুশ্চিন্তায় থাকো, ইংরেজি তোমাদের একটা ভয়ের কারণ। সেই ইংরেজির A to Z সব কিছু আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে তোমরা এই লাইভটিতে তোমরা বন্ধুদেরকে যুক্ত করে দাও। যারা লাইভে যুক্ত আছো তাদেরকে বলবো যে বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও আজকের এই লাইভে আমরা ইংরেজি মেডিকেল ভর্তি প্রস্তুতির ইংরেজির যত কিছু আছে সব কিছু এভরিথিং আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমাদের কাজ হলো তোমরা তোমাদের বন্ধুদেরকে লাইভে যুক্ত করে দাও। আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমি লাইভটা আমি আমার টাইমলাইন এবং সব জায়গায় শেয়ার করে দিচ্ছি। তোমাদেরকেও বলবো যে এই লাইভটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো এবং লাইভে তোমাদের বন্ধুদের যুক্ত করে নাও। আমাকে একটু কষ্ট করে জানিও সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওকে, তোমরা তোমাদের বন্ধুদেরকে লাইভে যুক্ত করে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকে চমৎকার একটা ক্লাস। আমরা জাস্ট কি করব তোমাদেরকে একটু বলি। আমরা প্রশ্নগুলো সলভ করব বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে ইংরেজি ঠিক কোন জায়গা থেকে তোমাকে পড়তে হবে। কারণ একটা জিনিস মনে রাখো, মেডিকেল ভর্তি পরীক্ষার মানবন্টনটা তোমাকে একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই। মেডিকেল ভর্তি পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। যেখানে বায়োলজির ক্ষেত্রে তোমাকে বায়োলজি হচ্ছে কত নাম্বার? বায়োলজি 30, কেমিস্ট্রি 25, কেমিস্ট্রি হচ্ছে 25, ফিজিক্স হচ্ছে তোমার 15, ঠিক সমান ইংরেজিতেও তোমাকে কিন্তু এই 15 নাম্বারের মধ্যেই পরীক্ষা দিতে হবে। পাশাপাশি হচ্ছে জিকেতে কত নাম্বার? 15 মার্কস। এই টোটাল 100 নাম্বারের মধ্যে তুমি পরীক্ষা দিবে। এই 100 নাম্বার ক্লাস আমরা 1.5 থেকে 2 ঘন্টা নিব। বাট তোমাকে এই ক্লাসটা মনোযোগী হতে হবে, কারণ হচ্ছে এই ক্লাসে তুমি আইডিয়া পাবা ইংরেজি তোমাকে কোন অংশ কিভাবে পড়তে হবে। এটা তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই তোমাকে বলবো যে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। এই অংশটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা যে আমরা কোন অংশ থেকে কিভাবে প্রস্তুতি নেব। ওকে, আমরা একটু খেয়াল করি। নাইম চার্জারটা। ওকে, আমি জাস্ট তোমাদেরকে বলবো তোমরা একটু লাইভে বন্ধুদেরকে যুক্ত করে দাও। আমরা খুব অল্প সময়ের মধ্যে লাইভ ক্লাসটা আমাদের প্র্যাকটিস অংশে চলে যাব এবং এক্সপ্লেনেশন তোমরা ডিটেইল সব কিছু জানতে পারবে, বুঝতে পারবে যে আমরা এই ক্লাসগুলো কিভাবে অপারেট করে থাকি। জাস্ট তোমাদেরকে বলবো লাইভে বন্ধুদেরকে যুক্ত করে দাও। ওকে, প্রথম যে জিনিসটা আমাদের
যে একটা প্রশ্ন কোন জায়গা থেকে আসতেছে, প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে লিখে রাখবো যে কোন জায়গাগুলো থেকে আমরা টপিকগুলা বা প্রশ্নগুলা পাচ্ছি। গত বছর সাফিক্স এবং প্রিফিক্স থেকে, সাফিক্স এবং প্রিফিক্স, এটা হচ্ছে ওই যে বাংলায় আমরা পড়ি হচ্ছে উপসর্গ এই অংশ থেকে গত বছর 2টা প্রশ্ন এসেছে। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন এসেছে, এবং এই অংশটা মূলত হচ্ছে ক্লাস 7, 8, 9, 10 স্কুল লেভেলে আমরা পড়ে আসি। এইচএসসি লেভেলে একাডেমিকে থাকে না, বাট বেসিকের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো, এ সাফিক্স কন্টেইনিং ওয়ার্ড অর্থাৎ এ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড, কোনটাতে হচ্ছে কি উপসর্গ আছে, কোনটাতে উপসর্গ আছে, এই অংশ থেকে একটা প্রশ্ন এসেছে। দেখো এখানে কিছু শব্দ দেয়া আছে, ইমোরাল, ইমিডিয়েট, ইমেন্স, ইম্পর্টেন্ট। এখন দেখো এই 4টা শব্দের মধ্যে কমনলি উপসর্গ অনুসর্গ আমরা কাকে বলি? যেমন আমরা যখন নাউন পড়তে যাই, নাউন আমরা যখন নাউন পড়তে যাই তখন দেখি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা কিছু উপসর্গ দেখতে পাই, যেমন সি, সিওয়াই, টিওয়াই, তারপর হচ্ছে নেস, হুড, ডম, ইজম, টিআইওএন, এসআইওএন ইত্যাদি ইত্যাদি। এই যে আমাদের কি অনুসর্গ অর্থাৎ সাফিক্সগুলো আছে, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠনে, অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরিতে আমরা ব্যবহার করি, বা এই গ্রুপ অফ বা এই যে লেটারগুলো থাকলে, এই সাফিক্সগুলো থাকলে আমরা সেটাকে বলি হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন গত বছরের আগের বছর 2025 সালে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল, চাইল্ডহুড নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? একদম বেসিক জিনিস, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এই প্রশ্নটা এসেছিল কোথায়? এই প্রশ্নটা এসেছিল মেডিকেল ভর্তি পরীক্ষা। এই প্রশ্নটা এসেছিল 2025 সালে 25 মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা হুবহু এসেছিল। এই যে চাইল্ডহুড কি ধরনের নাউন বলো? চাইল্ডহুড কি ধরনের নাউন? কোন প্রকারের নাউন চাইল্ডহুড? এটা মেডিকেল কোর্সের ক্লাস, এটা হচ্ছে মেডিকেল কোর্সের ক্লাস। বেসিক্যালি আমরা এই ক্লাসটাতে আইডিয়া পাবো যে মেডিকেলে কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। দেখো চাইল্ডহুড হচ্ছে আমাদের কি, চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা 2025 মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে আমরা এই যে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি কি থাকলে চিনবো? সিওয়াই, টিওয়াই, যেমন প্র্যাকটিস, একদম বেসিক এই শব্দগুলো আমরা কিন্তু জানি। প্র্যাকটিস, এই যে সি থাকলে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার এসি থাকলে সেটা কিন্তু ভার্ব। এসি থাকলে কি ভার্ব, প্র্যাকটিস যদি এসি থাকে তাহলে সেটা ভার্ব। এক্সারসাইজ, এই যে এসি থাকলে ভার্ব, আবার যদি সি থাকতো তাহলে সেটা কি হতো? সেটা হতো নাউন। এক্সারসাইজ, এসি হচ্ছে ভার্ব, সি হচ্ছে নাউন। তাহলে এই যে ওয়ার্ডগুলা, এগুলা দেখে আমি বুঝবো যে কোন ক্ষেত্রে কোন সাফিক্স ব্যবহার করে আমরা কোন পার্টস অফ স্পিচ নির্ণয় করতে পারি। ওকে, তারপর এখানে দেখো আমাদের এই যে শব্দগুলোর মধ্যে আমাদের এখানে দেখো ইমিডিয়েট, আমরা বলি ইমিডিয়েট মানে কি একদম জাস্ট আগেরটা। ইমিডিয়েট আমরা বলি ইমিডিয়েট সিনিয়র, মানে খুব ক্লোজ বা একদম লাস্ট যেটা, এটাকে বলি আমরা ইমিডিয়েট। ইমেন্স মিনস হচ্ছে প্রচুর বা অনেক পরিমাণে, হিউজ অ্যামাউন্ট অফ, ইমেন্স বা অনেক ব্যাপক। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো প্রত্যেকটা শব্দ কিন্তু একটা রুট ওয়ার্ড। এই প্রত্যেকটা শব্দ কি, এই যে ইমেন্স, ইমিডিয়েট, ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে রুট ওয়ার্ড। বাট আমরা একটু দেখি মোরাল শব্দটা আমরা জানি না। মোরাল মানে হচ্ছে মানে ন্যায়বান, মোরাল নীতিকথা বা নৈতিকতা, মোরালিটি। তাহলে মোরাল এটার একটা এটা মূল শব্দ। মোরাল শব্দটা হচ্ছে কি রুট ওয়ার্ড। আমরা জানি রুট ওয়ার্ডের সাথে আমার সাফিক্স বা প্রিফিক্স যুক্ত হয়। তাহলে এটার সাথে আমি যখন আই এম বলতেছি তাহলে ইমমোরাল, এই যে আই এম এটা হচ্ছে আমার প্রিফিক্স। এটা কি, এটা হচ্ছে একটা প্রিফিক্স। এই প্রিফিক্সটা আমার বিপরীত অর্থ প্রকাশ করতেছে। মোরাল এটার বিপরীত অর্থ প্রকাশ করতেছে ইমমোরাল মানে হচ্ছে অনৈতিক বা অসৎ, বা কি অসৎ। তাহলে এই যে প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ডটা হচ্ছে আমার কি ইমমোরাল। তাহলে প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ডটা হচ্ছে কি ইমমোরাল। ভেরি গুড। তাহলে এই যে দেখো এই প্রশ্নটা আমরা কোথা থেকে পেলাম? এই যে সাফিক্স প্রিফিক্স থেকে আমাদের 2টা প্রশ্ন আসছে, এর মধ্যে একটা। ঠিক এরপরের প্রশ্ন আমরা দেখি। তাহলে এখানে আমরা আনসারটা পেয়ে গেছি, ইমমোরাল হচ্ছে আমাদের আনসার। আর প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড ইজ ইমমোরাল হচ্ছে এখানে প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড। তারপর আমরা একটু খেয়াল করি,
ওয়ার্ড উইদাউট এ প্রিফিক্স, একই প্রশ্ন কোনটাতে প্রিফিক্স নাই, অর্থাৎ কোনটা হচ্ছে একদম রুট ওয়ার্ডটা কোনটা আমার এখানে খেয়াল করতে হবে। দেখো ইরেশনাল, ইরেসপন্সিবল, ইরিটেবল, ইরেগুলার, ইরেশনাল, ইরেসপন্সিবল, ইরিটেবল, আরেকটা কি ইরেগুলার। দেখো এখানে এই যে চারটা ওয়ার্ডের মধ্যে আমাদের এই চারটা ওয়ার্ডের মধ্যে একটাতে প্রিফিক্স নেই, অর্থাৎ একটা ওয়ার্ড একদম রুট ওয়ার্ড, বাকি সবগুলো হচ্ছে কি প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড, সবগুলো হচ্ছে কি প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড। ওকে, দেখো রেশনাল মানে হচ্ছে যৌক্তিক, রেশনাল মানে কি লজিক্যাল, রেশনাল মিন্স হচ্ছে লজিক্যাল। আমি যখন বলতেছি সে রেশনাল মানে হচ্ছে কি লজিক্যাল, রেশনাল মানে কি লজিক্যাল, ইরেশনাল লজিক্যাল। আর ইরেশনাল এর সাথে আয়ার যখন আমি যুক্ত করে দিচ্ছি তখন এটার অর্থ হয়ে যাচ্ছে অযৌক্তিক। আয়ার যুক্ত করলে কি হচ্ছে অযৌক্তিক, মানে কি যার কথা এবং কাজে কোনো যৌক্তিকতা নাই, এক নাম্বার। তাহলে আয়ারটা হচ্ছে প্রিফিক্স আমরা দেখলাম। ইরিটেবল, ইরেগুলার, ইরেসপন্সিবল। এখানে দেখো রেসপন্সিবল শব্দটার একটা আলাদা অর্থ আছে না, রুট ওয়ার্ডটা হচ্ছে রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল, রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল। তাহলে ইরেসপন্সিবল মানে কি দায়িত্ব জ্ঞানহীন, ইরেসপন্সিবল যার কি দায়িত্ব নাই। এখানেও আয়ারটা কি, আয়ারটা হচ্ছে একটা সাফিক্স, প্রিফিক্স। রেগুলার আমরা তো জানি রেগুলার একটা ওয়ার্ড, রেগুলার শব্দের অর্থ হচ্ছে নিয়মিত। এই রেগুলারের সাথে যখন আমি আয়ার যুক্ত করতেছি তখন এইটাও একটা কি প্রিফিক্স। তাহলে ইরিটেবল শব্দের আলাদা একটা অর্থ আছে, রিটেবল কোনো শব্দ নাই, রিটেবল কোনো শব্দ নাই। এই শব্দটা মূলত ইরিটেবল, একটা ইরিটেবল, আই, ইরিটেবল। এই ইরিটেবল শব্দের অর্থ হচ্ছে খিটখিটে, ইরিটেবল অর্থ কি খিটখিটে, মানে কেউ যখন বদমেজাজের বা খিটখিটে মেজাজের, অল্পতেই যে রাগ করে তাকে আমরা বলি হচ্ছে কি ইরিটেবল, তাকে আমরা কি বলি ইরিটেবল। বোঝা গেছে? ওকে, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি উইদাউট প্রিফিক্স ছাড়া ওয়ার্ডটা হচ্ছে কি ইরিটেবল, প্রিফিক্স ছাড়া ওয়ার্ডটা হচ্ছে ইরিটেবল। তোমরা কি বুঝতে পারছো? জাস্ট আমাকে একটু কমেন্টে জানিও যে সবকিছু বুঝতে পারতেছো কিনা, কারণ সবকিছু ক্লিয়ারলি বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে অ্যানালাইসিস এবং সবকিছু বুঝে আনসার করা এবং কিভাবে জিনিসগুলো টপিকগুলো বুঝবো সেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে মেইনলি এখানে ফোকাস থাকবো। ওকে, তাহলে আমরা উইদাউট আ প্রিফিক্স ছাড়া ওয়ার্ডটা হচ্ছে কি আমাদের ইরিটেবল মানে হচ্ছে খিটখিটে, বা যার মেজাজ খারাপ থাকে বা যার মেজাজ খিটখিটে থাকে তাকে আমরা বলি হচ্ছে মূলত ইরিটেবল। তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন আসতে পারে, বাট এটা হচ্ছে কাইন্ড অফ ভোকাবুলারির মতো, কারণ এখানে আমি যদি শব্দের অর্থ বা শব্দের রুট যদি আমি না জানি তাহলে কিন্তু এই সাফিক্স এই টপিকের আনসার করা কঠিন হবে। তো এই জিনিসটা আমরা বুঝবো বা জানতে পারবো কোথায়, বেসিক্যালি হচ্ছে পার্টস অফ স্পিচ অংশে। এই যে আমরা এই জিনিসগুলো জানবো, এই যে আমার নাউন কোনটা, অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অংশটা আমরা আলোচনা করব হচ্ছে পার্টস অফ স্পিচ অংশে। পার্টস অফ স্পিচের মধ্যে পার্টস অফ স্পিচেরই একটা অংশ হচ্ছে এরকম সাফিক্স প্রিফিক্স। যেমন একটা ওয়ার্ড আমার গঠিত হয়, নাউনের সাথে নাউন কিভাবে যুক্ত করে, কি যুক্ত করলে নাউন হয়, কোন অংশটা যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ, কোন অংশটা যুক্ত করলে সেটা অ্যাডভার্ব। এই জিনিসগুলো আমাদেরকে ক্লিয়ার মাথায়, ঠান্ডা মাথায় প্র্যাকটিস করতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে আমার প্রশ্ন থাকবেই, এবং মোস্ট ইম্পর্টেন্টলি 4টা 5টা 6টা প্রশ্ন পর্যন্ত পার্টস অফ স্পিচ থেকে হয়। পার্টস অফ স্পিচ টপিকটাকে আমরা বুঝতে পারি না, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, জাস্ট এইটুকুকেই পার্টস অফ স্পিচ মনে করি। বাট এই যে সাফিক্স প্রিফিক্স এটাও পার্টস অফ স্পিচের আলোচনা। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেমন এই পার্টস অফ স্পিচের কোন অংশ আমরা পড়বো। পার্টস অফ স্পিচের বেসিক্যালি কয়েকটা জিনিস আমাকে পড়তে হয়। একটা হচ্ছে ইন্টারচেঞ্জ, অর্থাৎ কোনো একটা পার্টস অফ স্পিচ, যেমন আমি তোমাকে বলি যে এখানে বিগত 2024 বা 25 সালে আসা প্রশ্ন একটা ছিল রোটেশন। আমাকে বলো রোটেশন কোন ধরনের পার্টস অফ স্পিচ, রোটেশন কোন প্রকারের বা কোন ধরনের পার্টস অফ স্পিচ ইজ রোটেশন কোন প্রকারের পার্টস অফ স্পিচ, আমাকে বলো রোটেশন কোন প্রকারের পার্টস অফ স্পিচ। রোটেশন বিউটি, বিউটিফাই, বিউটিফুল, রোটেশন কোন পার্টস অফ স্পিচ বলো।
রোটেশন হচ্ছে নাউন, কারণ এর সাথে TION। রোটেশন হচ্ছে কি? রোটেশন হচ্ছে নাউন, রোটেশন নাউন। এর সাথে এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে এটা হবে রোটেশনাল, রোটেশনাল। এই যে নাল, রোটেশনাল, এল যুক্ত করে সেটাকে আমি কি করলাম? সেটাকে অ্যাডজেক্টিভ করলাম। এই যে এটা কি? এলটা কি? এই এলটা হচ্ছে আমার সাফিক্স। এলটা কি? সাফিক্স। এখন এটাকে আমি যদি অ্যাডভার্ব করতে চাই তাহলে আমি বলবো রোটেশনালি, রোটেশনালি। এই যে এল এর সাথে আরেকটা LY যুক্ত করে সেটাকে আমি কি করলাম? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করলাম। অর্থাৎ নাউনের সাথে নাউন প্লাস এল, এটা করলে হয় আমাদের অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ প্লাস LY, এইটাকে যখন আমি বলবো তখন সেটা হবে অ্যাডভার্ব। দ্যাট মিনস কোনো একটা নাউনের সাথে এল যুক্ত করলে সেটা হবে অ্যাডজেক্টিভ, আবার ওই অ্যাডজেক্টিভের সাথে যদি আমি LY যুক্ত করি সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ড হচ্ছে নাউন, আমি যখন কোনো একটা নাউনের সাথে LY যুক্ত করব, অর্থাৎ আমি যখন কোনো একটা নাউনের সাথে নাউন প্লাস LY, সেটা হবে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস LY কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা যারা ক্লাস করছি তাদেরকে বলবো যে সবাই একটু নোট করার চেষ্টা করো। নোটটা তোমাদের অনেক কাজে লাগবে, কারণ মেডিকেল অ্যাডমিশন মানেই হচ্ছে, মেডিকেল অ্যাডমিশন মানে হচ্ছে নোট করা। নোট করা ছাড়া কিন্তু মেডিকেল যে কোনো অ্যাডমিশন টেস্টে ভালো করা কঠিন, যে কোনো অ্যাডমিশন টেস্টে ভালো করা কঠিন হচ্ছে তোমার নোট করা থাকতে হবে এবং গোছানো থাকতে হবে সব কিছু। তাহলে নাউন প্লাস LY হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি ফ্রেন্ড, ফ্রেন্ড প্লাস LY, তাহলে কি হবে? ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি? ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সাথে যখন LY যুক্ত করি তখন সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এই যে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স, অর্থাৎ আমি তখন অ্যাডজেক্টিভে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে আমরা কি দেখলাম? পার্টস অফ স্পিচের ক্ষেত্রে হচ্ছে ইন্টারচেঞ্জ। দ্বিতীয়ত হচ্ছে আইডেন্টিফিকেশন, আইডেন্টিফিকেশন, ফিকেশন, কোনো কিছু নির্ণয় করা, আইডেন্টিফিকেশন। তারপরে আমি যদি চিন্তা করি আইডেন্টিফিকেশন, ইন্টারচেঞ্জ, তারপর হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অর্থাৎ কোনো একটা নাউনের প্রকারভেদ, কোনো একটা নাউনের প্রকারভেদ। ইন্টারচেঞ্জ, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, এই তিনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যে কোনো মেডিকেল ভর্তি পরীক্ষায় 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রশ্ন আমাদের এই 3টা প্যাটার্ন থেকে এসেছে। এক নম্বর হচ্ছে ইন্টারচেঞ্জ, মানে কোনো একটা পার্টস অফ স্পিচকে পরিবর্তন করা, এটা আছে, এটা নাউনকে অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব, অ্যাডভার্বকে আবার নাউন, বা কখনো কখনো নাউনকে ভার্ব। এই যে ইন্টারচেঞ্জটা, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন, চিহ্নিতকরণ, যে কোনো কিছু নাউনকে আইডেন্টিফাই করা। 3 নম্বর হচ্ছে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন মানে হচ্ছে প্রকারভেদ, কাইন্ডস। এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ থেকে এই অংশে আমাদের কমনলি প্রশ্ন আসে। তাহলে আমরা দেখলাম যে সাফিক্স প্রিফিক্স থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ওকে, ইরিটেবল, ইরিটেবল মানে হচ্ছে আমরা কি দেখলাম? খিটখিটে, খিটখিটে। তারপরে অংশটা আমরা দেখি আই নো ইউ, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। সিম্পল থেকে কমপ্লেক্স। একটা জিনিস মনে রাখবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সব বাক্যের রূপান্তর। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের রূপান্তর। তাহলে আই নো ইউ, আমি তোমাকে চিনি বা আমি তোমাকে জানি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হলো। কি বলা হলো? সিম্পল থেকে কমপ্লেক্স করতে বলা হলো। কমপ্লেক্স 2025 সালে, এটা তো 26 সালের প্রশ্ন, 2025 সালে একটা প্রশ্ন, এটাও আমি তোমাকে বলছি, এটা আমরা আগে সলভ করিনি। আই নো হু ইউ আর, আই নো হু আর ইউ, আই নো হু ইউ আর, ইউ আর। দেখো আই নো ইউ, নোটা কি আছে? প্রেজেন্ট ফর্মে আছে না? নোটা কি ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যে কমপ্লেক্স ফর্মটা করব সেখানে আমাকে প্রেজেন্টই থাকতে হবে। তাহলে এখানে ওয়াই আর ইউ, ইউ আই আর, বা এখানে আর ইউ, এখানে হওয়ার কোনো সুযোগ নাই। ইউ বি হবে না, হয় ইউ আর হবে, না হয় ইউ আই আর হবে। ওকে, তাহলে দেখো আই নো হু ইউ আর, আই নো হু আর ইউ। এই প্রশ্নটার মধ্যে একটা কমন জিনিস আমরা খেয়াল করি, এখানে আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হু ইউ আর, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি ক্লজ? সাবঅর্ডিনেট। আর এটা হচ্ছে মেইন ক্লজ। এটা হচ্ছে কি ক্লজ? মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। 2023 সালে একটা প্রশ্ন আসলো, ডু ইউ নো, ডু ইউ নো হোয়েন, এইখানে থাকলো শূন্যস্থান, এখানে থাকলো প্রশ্নবোধক। তো অপশনে কি থাকলো? দ্য রেজাল্ট উইল বি পাবলিশড
দ্য রেজাল্ট উইল বি দ্য রেজাল্ট পাবলিশ। তাহলে হোয়েন অপশনে কি কি ছিল আমি একটু বলে দেই। উইল দ্য রেজাল্ট বি পাবলিশড, তারপরে থাকলো হচ্ছে দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। আচ্ছা, এই দুইটা অপশনের মধ্যে কোনটা কারেক্ট আনসার বলো তো? এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট আনসার? এইখানেই প্রশ্নটা ছিল। এই বাক্যের হোয়েন যখন বাক্যের মাঝখানে বসবে তখন সেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সেটা সাবঅর্ডিনেট ক্লজ। হোয়েন বাক্যের মাঝখানে থাকা মানে সেটা কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়েন উইল দ্য রেজাল্ট বি পাবলিশ, এটা একটা অপশন হতে পারে, দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। দুইটার মধ্যে কারেক্ট আনসার হচ্ছে উইল দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। কেন? এইটাকে আমরা বলি হচ্ছে WH এমবেডেড কোশ্চেন, WHEMBEDD এমবেডেড কোশ্চেন, WH এমবেডেড কোশ্চেন, WH এমবেডেড কোশ্চেন। তাহলে WH এমবেডেড কোশ্চেনে বেসিক্যালি নিয়মটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? সাবঅর্ডিনেট ক্লজ সবসময় হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। কখনোই আমার সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ হবে না। কি হবে না? সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। সাবঅর্ডিনেট ক্লজ কি হবে না? সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানের এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? কারণ উইলটা আগে দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি না হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্য রেজাল্ট উইল বি পাবলিশ। দেখি তো রেজাল্ট নিজে নিজে পাবলিশ হয় না, তাহলে এটা প্যাসিভ ফর্ম। তাহলে দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, দ্য রেজাল্ট উইল বি পাবলিশ। তাহলে আনসার হচ্ছে কোনটা? 2 নাম্বারটা। 2025-এ একটা প্রশ্ন আসলো, ইফ ইউ সাকসিড I shall be happy। দেখো প্রশ্নটা ছিল এটা, এই যে ইফ ইউ সাকসিড, তাহলে এটা কি ধরনের ক্লজ? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আমাকে করতে বলা হলো সিম্পল, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলা হলো, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সের সিম্পলে ট্রান্সফর্ম করতে বলা হলো। অর্থ ঠিক রাখতে হবে নিশ্চিতভাবেই। দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে বুঝবো? কারণ ইফ যুক্ত ক্লজ যদি থাকে সেটা তো অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ, শর্ত সাপেক্ষ বাক্য। ইফ, আনলেস, টিল, আনটিল, অ্যাজ, সিন্স, হোয়েন, WH ওয়ার্ড যা কিছু আছে সব কিছু কি সাবঅর্ডিনেট ক্লজ এবং কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় তাহলে আমাকে এটাকে সিম্পল করতে হবে, শর্ত সাপেক্ষ বাক্য। তাহলে আমার মূল জিনিসটা হচ্ছে আমার সাকসিড কি প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে? আমাকে এটা বলো জাস্ট, সাকসিড কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে? সাকসিড কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে? দেখো তাহলে সাকসিড হচ্ছে আমার প্রেজেন্ট ফর্মে আছে। কেন? কারণ সাকসিডের পাস্ট ফর্ম হচ্ছে সাকসিডের সাথে ইডি যুক্ত হবে। সাকসিডের সাথে কি যুক্ত হবে? ইডি যুক্ত হবে। সাকসিডেড। তাহলে আমি যদি সাকসিড বলি, ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, তাহলে ইউর সাকসেস, সহজ কথা আমি বলতে পারি ইউর সাকসেস, তোমার সফলতা। তার মানে ইফ ইউ সাকসিড। এখন এখানে অপশনে কি কি ছিল? মেক্স ছিল, তারপর হচ্ছে উইল মেক। আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করি, আমার এইখানে প্রেজেন্ট ফর্মে থাকাতে আমার শর্তের রেজাল্টটা সেটা কিন্তু ফিউচার ইনডিফিনিট আছে, আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব। তো খুশি হওয়ার ঘটনা কিন্তু বর্তমান না, খুশি হওয়ার ঘটনা কি ভবিষ্যতের ঘটনা। তাহলে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। কি হবে? উইল মেক মি হ্যাপি। তোমার সফলতা আমাকে আনন্দিত করবে, তোমার সফলতা আমাকে কি করবে? আনন্দিত করবে। ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তাহলে এটার কমপ্লেক্স সিম্পল ফর্ম কি ছিল? এটা ছিল আমাদের সিম্পল ফর্ম, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তোমার সফলতা আমাকে আনন্দিত করবে, তোমার সফলতা আমাকে কি করবে? আনন্দিত করবে বা খুশি করবে। আচ্ছা, আমরা অনেকেই ওয়েবসাইটে ক্লাস করছি। ওয়ালাইকুম আসসালাম। যারা ওয়েবসাইটে ক্লাস করছি এবং যারা ফেসবুকে ক্লাস করছি, এখন পর্যন্ত যা কিছু আমরা আলোচনা করেছি সব কিছু ক্লিয়ার? সব কিছু কি আমরা বুঝতে পেরেছি?
আচ্ছা আমাকে একটু বলিও সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু বলিও সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, জাস্ট একটু আমাকে ইনফর্ম করো, এনশিওর করো। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে দেখো একটা জিনিস আমি বলছি যে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তাহলে এই যে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, এই ধরনের প্রশ্নগুলো আমাদের কিন্তু কমনলি পরীক্ষায় আসবে। তাহলে আই নো হু ইউ আর হবে না, হু ইউ আর। এখন দেখো এটা হচ্ছে মেইন ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কখনো কি বলেছি, কখনো ইন্টারোগেটিভ হবে না, সবসময় অ্যাসার্টিভ। তাহলে আই নো হু আর ইউ, হু আর ইউ কি অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? হু আর ইউ হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। তাহলে আনসার হবে হু ইউ আর। আনসার কোনটা হবে? আনসার হবে সি নাম্বার, একদম বেসিক জিনিস। আনসার কোনটা হবে? আনসার হচ্ছে সি নাম্বার। আনসার 3 নাম্বারটাই কারেক্ট আনসার। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো এখানে, আচ্ছা আমরা কিন্তু একই হু ইউ আর আমরা তো এটা দেখলাম। তারপরে দেখো আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ, ফ্রম দ্য হর্সেস মাউথ, আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্সেস মাউথ। আচ্ছা এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, তোমাদেরকে আমি একটু দেখাই তাহলে বুঝতে পারো। ফ্রম দ্য হর্সেস মাউথ এটা আমার একটা এটা হচ্ছে কোথায় আমি দেখাই তোমাদেরকে, দেখলে তোমরা বুঝতে পারবা। কোথায় খুঁজেই তো পাচ্ছি না। আচ্ছা এখানে মনে হয় পাওয়া যাবে, কোথায় ছিল, কোথায় ছিল, এখানে তোমাদের হর্সেস মাউথ। খুবই ইন্টারেস্টিং একটা, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, তোমরা দেখলে তোমরা খুবই আনন্দিত হবা। ওকে দেখো, জাস্ট এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখো ফ্রম দ্য হর্সেস মাউথ, খুবই দারুণ, খুবই দারুণ একটা ফ্রেজ। গত বছর ভর্তি পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। তোমাদেরকে ছোট একটা গল্প শোনাই। গল্পটা এরকম যে, গল্পটা হচ্ছে যে আগে আমরা যেমন কোরবানির সময় আমরা কি দেখি, যখন আমাদের এই যে কোরবানির ঈদের সময় আমরা কমনলি সবাইকে জিজ্ঞেস করি যে গরুর দাম কত, বা এই প্রশ্নটা তো করি। পাশাপাশি একটা প্রশ্ন করে যে গরুর দাঁত কয়টা। বিশেষ করে বাজারে গরু কিনতে যারা যায়, ছেলে মানুষ যারা আছো ছেলেরা বুঝতে পারবা, বাবার সাথে যখন বাজারে যাওয়া হয় বা বাবা চাচা ভাইদের সাথে যখন বাজারে যায়, তখন গরুর দাঁত আগে কয়টা জিজ্ঞেস করে। যে বিক্রেতা আছে তাকে জিজ্ঞেস করে গরুর দাঁত কয়টা। ইন্টারেস্টিং ব্যাপার। এই জায়গা থেকে এই বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তো আগে যখন ঘোড়া বিক্রি করা হতো, তো ঘোড়ার বয়স কত বা ঘোড়া সুস্থ আছে কিনা, বয়সের অনুপাতে বৃদ্ধি ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য ক্রেতারা বিক্রেতাদেরকে জিজ্ঞেস করতো বয়স কত। তো বিক্রেতারা তো তারা বিক্রি করার জন্য চালাকি করতে পারতো যে না বয়স একটু বাড়িয়ে বলা, এই ধরনের একটা প্রবণতা হয়তো তাদের থাকতে পারে। তো তখন ক্রেতারা কি করতো, ক্রেতারা হচ্ছে ঘোড়ার দাঁত দেখতো, ঘোড়ার মুখটা বের করে সেখানে দাঁত গোনার চেষ্টা করতে যে দাঁত কয়টা বা দাঁত ঠিক আছে কিনা। ওই যে ঘোড়ার দাঁত দেখে কি বয়স নির্ণয় করার একটা ব্যাপার ছিল, যেটা কোরবানি ঈদের সময় আমরা করি। এই যে ঘোড়ার মুখে যে দাঁত সংখ্যা, অ্যান অথেন্টিক সোর্স। ফ্রম দ্য হর্সেস মাউথ মানে কি? ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। আচ্ছা বুঝতে পেরেছ? আচ্ছা জিদান, হ্যাঁ ওভারঅল না, আমরা হচ্ছে একটা প্রশ্ন সলভ করছি, প্রশ্ন সলভ করছি মূলত। প্রশ্ন সলভ করে তারপরে আমরা মূল ব্যাচে আমাদের ওভারঅল সব কিছুর উপরে ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে এইচএসসি 26, 27, 28 সবাই এটা বেস্ট ক্লাসটা করতে হবে, কারণ এটা সবার জন্য ইফেক্টিভ হবে। তাহলে এই ইডিয়মের অর্থ কি আমরা দেখলাম? এই যে ফ্রম দ্য হর্সেস মাউথ হচ্ছে ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। কোনো একটা তথ্য যখন আমি একটা অথেন্টিক সোর্স থেকে জানতে পারি, তখন তাকে আমরা বলতেছি ফ্রম অ্যান
ফ্রম দ্য হর্সেস মাউথ ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, ট্রাস্টেড সোর্স বা বিশ্বস্ত কোনো একটা উৎস থেকে যখন আমি জানতে পারতেছি, ট্রাস্টেড সোর্স ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। তারপর আমরা একটু খেয়াল করি, তাহলে এটা আমরা ফ্রম অ্যান অথেন্টিক সোর্স, এটা তো আনসার দেখলাম। এটা হচ্ছে এইভাবে আমাদের দেখো ফ্রেজের ইডিয়মগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। প্রত্যেকটা ইডিয়মসের পেছনে কিন্তু একটা গল্প আছে। আমি তোমাদেরকে ওই যে হয়তো এখন ওইভাবে বলা সম্ভব না, তারপর হচ্ছে আমাদের যে এই যে গল্পগুলা কিন্তু আমরা এইভাবে পড়তে পারি, এই গল্পগুলো আমরা এখানে পড়তে পারি এইভাবে। তারপর হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ইডিয়ম স্লাইড। দেখো তোমাদেরকে কিছু ফ্রেজ এন্ড ইডিয়মস একটু দেখাই। দেখো এখানে প্রত্যেকটা ফ্রেজ এন্ড ইডিয়মস আমরা গল্পের মতো করে পড়ার চেষ্টা করব। যেমন এখানে একটা ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডোরাস বক্স, একটা ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ কি প্যান্ডোরাস বক্স মানে কি? প্যান্ডোরাস বক্স মানে হচ্ছে বিড়ম্বনাপূর্ণ উপহার। গ্রিক মিথোলজির দেবতা জিউস প্যান্ডোরা, একজন দেবতা ছিল জিউস। তো এই যে জিউস প্যান্ডোরা তিনি কি করলেন যে তার বাক্সকে মানব জাতির কাছে উপহার হিসেবে পাঠালেন। একটা বাক্স ছিল জিউস প্যান্ডোরা। তো গ্রিকদের প্রধান দেবতার নাম হচ্ছে জিউস। গ্রিকদের প্রধান দেবতার নাম কি? জিউস। তো তারা দেবদেবীর পূজা করতো, অগ্নিপূজারী, তারা হচ্ছে মুশরিক ছিল, আসলে অগ্নিপূজারী ছিল। তো তারা যখন দেবদেবীর পূজা করতো, তো ওই গ্রিক দেবতা জিউস, সে হচ্ছে তার একটা জিউস প্যান্ডোরা, তার হচ্ছে একটা বক্স সে মানব জাতির জন্য উপহার হিসেবে পাঠাইলো। তো যখন মানুষের কাছে ওই বক্সটা আসতো, বক্সটির ভিতরে ছিল সকল ঝামেলা, যত ঝগড়া ফেসাদ, যত বিড়ম্বনা, যত মানে অস্থিতিশীল অবস্থা, বিশৃঙ্খলা আছে, সব ছিল ওই বক্সের মধ্যে পরিপূর্ণ। ওই বক্সটা দুনিয়াতে যখন আসতো, তখন এই বিড়ম্বনাগুলো পুরো পৃথিবীতে ছড়ায় যেত। তো এই যে উপহারটাকে আমরা তখন বলতেছি হচ্ছে বিড়ম্বনাপূর্ণ উপহার। বিড়ম্বনাপূর্ণ কি? উপহার। তো এই যে প্যান্ডোরাস বক্স, এটাকে বলা হয় হচ্ছে বিড়ম্বনাপূর্ণ উপহার। যেমন হচ্ছে এ গিফট হুইচ ব্রিংস মেনি কমপ্লিকেটেড আনএক্সপেক্টেড প্রবলেম, যেটা খুবই জটিল এবং অপ্রত্যাশিত কি সমস্যাগুলো নিয়ে আসে, তাকে আমরা কি বলি? প্যান্ডোরাস বক্স। তাকে আমরা কি বলছি? প্যান্ডোরাস বক্স। ক্লিয়ার? ওকে। তারপর দেখো এরকম আরও কিছু ফ্রেজ আমরা কমনলি দেখি। হচ্ছে একিলিস হিল। একিলিস হিল গ্রিক একজন বীর ছিল একিলিস যখন জন্ম নেয়, তার মা তাকে হচ্ছে অমর করার উদ্দেশ্যে এক দেবতার কাছে নিয়ে যান। একজন দেবতার কাছে নিয়ে যান। দেবতা তাকে বলে হচ্ছে তাকে কি অমৃত বা এমন একটা কিছুর মধ্যে চুবায়া তুলে ফেলার জন্য, যাতে তার পুরো শরীরটা কি হয়? অমরত্ব লাভ করে। তো তার মা যখন তাকে ধরে এইভাবে পানির মধ্যে অমৃতের মধ্যে চুবায়, তখন স্বাভাবিকভাবে এই ধরার জায়গাটা কি আর অমৃতের স্পর্শ পায় না, বা এটা ওই অমৃতের মধ্যে এটা আর মানে যায় না। তো যার কারণে এই যে একিলিস তার দুর্বল জায়গাটা ছিল হিল। এই গ্রিক বীর একিলিসের দুর্বল জায়গা ছিল তার হিল বা গোড়ালি, এবং যুদ্ধের ময়দানে এই গোড়ালিতে সে হচ্ছে তীরবিদ্ধ হয়ে সে মারা যায়। তো এই যে ঘটনা থেকে এই যে তার মারা যাওয়া এবং দুর্বল জায়গা বা উইক পয়েন্ট, এটা ছিল একিলিসের কোনটা? তার গোড়ালি। এই গোড়ালি তার দুর্বল জায়গা ছিল, এখান থেকে এই ফ্রেজটা আমরা পাই একিলিস হিল। একিলিস মানে হচ্ছে উইক পয়েন্ট। এখন ফর এক্সাম্পল ধরো তোমার মেডিকেল অ্যাডমিশন দিতে চাও, তো ইংরেজিতে তোমার কি দুর্বলতা আছে, যে ইংরেজি তুমি ভালো করে বুঝতেছো না, বা ইংরেজি কিভাবে আনসার করতে হবে এটা তুমি বুঝতেছো না। তো তুমি তখন বলবা যে কি ইন মেডিকেল অ্যাডমিশন ইংলিশ ইজ মাই একিলিস হিল। ইংরেজি হচ্ছে কি আমার দুর্বলতার জায়গা বা দুর্বলতার অবস্থান। তাহলে তুমি তখন বলতেছো হচ্ছে একিলিস হিল। একিলিস হচ্ছে কি দুর্বল জায়গা বা দুর্বল অবস্থান। তাহলে একিলিস হিল দুর্বলতার জায়গা। তারপরে দেখো এরকম আরো কি কি আছে। এ বিট অ্যাবাউট অর বিট অ্যারাউন্ড দ্য বুশ। বুশ মানে হচ্ছে কি ঝোপঝাড়। তো আমরা যখন কোনো একটা ঝোপঝাড়ের মধ্যে যাই কোনো কিছু খুঁজতে, তো দেখা যাচ্ছে কি অনেক সময় ঝোপের ভিতরে জিনিসটা থাকে, আমরা আশেপাশে খুঁজতে থাকি, বা ঝাড়ের মধ্যে এলোমেলোভাবে আমরা বিট করতে থাকি বা আঘাত করতে থাকি। তখন দেখো চিন্তা করে যে এই যে বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে অপ্রাসঙ্গিক কথা বলা। ধরো তোমাকে একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হলো, তুমি আসল কথা না বলে অন্য আশেপাশের কথাবার্তাগুলো নিয়ে তুমি হচ্ছে কি আলোচনা করতেছো। তো তখন এই জিনিসটাকে বলা হচ্ছে কি বিট অ্যাবাউট অর বিট অ্যারাউন্ড দ্য বুশ। বিট অ্যাবাউট অর বিট অ্যারাউন্ড দ্য বুশ, অপ্রাসঙ্গিক কথা বলা বা টক ইরেলিভেন্ট। তো টক ইরেলিভেন্ট মানে হচ্ছে কি বিট অ্যারাউন্ড দ্য বুশ, বিট অ্যারাউন্ড দ্য বুশ, ইরেলিভেন্ট কথা বলা বা অপ্রাসঙ্গিক কথা বলা। তারপর দেখো এখানে কিপস ওয়ান চিন আপ। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। প্রথম যেটা দেখলাম আমরা ফ্রম দ্য হর্সেস মাউথ, এটাও মেডিকেলে আসা প্রশ্ন। কিপ ইউর চিন আপ, এটাও মেডিকেলে আসা প্রশ্ন। চিন আপ, চিন মানে হচ্ছে আমাদের এই যে চোয়াল, এই অংশটাকে আমরা বলি চিন। তো যখন আমরা কোনো বিষয়ে আনন্দিত হই, যখন আমরা কোনো বিষয়ে খুশি হই, যখন আমরা বিষয়ে মানে খুব
উৎফুল্ল থাকি তখন আমরা চিয়ার মানে চিন এটা উঁচু করে রাখি আনন্দিত বোঝানোর ক্ষেত্রে। আবার যখন আমাদের খুব ব্যথিত হই, খুব কষ্টে থাকি, তখন চিনটা কীরকম নিচের দিকে থাকে বা মুখ ভার করে থাকি। এই যে চিন আপ, এই যে কিপ ইউর চিন আপ, সে খুব খুশি আছে, তার চিনটা কি উপরের দিকে আছে, খেয়াল করে দেখো। তাহলে এই ফ্রেজটা থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন এসেছে। তারপরে রিমেন চেয়ারফুল, আনন্দিত থাকা, অনেক বেশি উৎফুল্ল থাকা, হাসি খুশি থাকা বা খুব মজার মধ্যে থাকা। তাহলে বলতেছে চিন অর্থ থুতনি, বা এই যে এটা থুতনি, এটাকে আমরা বলি চিন। তো বলছে চিন আপ মানে হচ্ছে আক্ষরিক অর্থ কারো থুতনি উঁচু করে রাখা বা খুব আনন্দিত থাকা বা খুশি থাকা। খুবই ইন্টারেস্টিং। তো থুতনি উঁচু করে রাখলে আত্মবিশ্বাসী ও প্রফুল্ল মনে হয়, দ্যাট মিনস এটা হচ্ছে টু রিমেইন চেয়ারফুল। আচ্ছা, তোমাদের কাছে কি এগুলো ভালো লাগতেছে, বুঝতেছো কিনা আমাকে বলো তো। আমরা আবার এখানে আসবো, কোনো অসুবিধা নেই, আবার এখানে আসবো। আমরা হচ্ছে আপাতত কিছু প্রশ্ন সলভ করে আসি। দেখো, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এবং এটা গ্রুপ ভার্বের প্রশ্ন। গ্রুপ ভার্ব বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা যেটাই বলি, গ্রুপ ভার্বের প্রশ্ন। দেখো এখানে মেড অফ আর হচ্ছে মেড ফ্রম। মেড অফ এবং কি মেড ফ্রম। মেড অফ কখন? যখন কোনো বস্তু তৈরি করা হয়, যে বস্তু যে উপাদান দিয়ে তৈরি করা হয় ওই উপাদানটা দেখা যায় না, তার মানে উপাদান দেখা যায় না, উপাদান আলাদা করা যায় না, আলাদা করা যায়। এই অফ হচ্ছে আলাদা করা যায়। অফ কি আলাদা করা যায়, আর এটা হচ্ছে উপাদান আলাদা করা যায় না। একটা হচ্ছে উপাদান আলাদা করা যায়, আর একটা হচ্ছে কি উপাদান আলাদা করা যায় না। তো এই ক্ষেত্রে আমরা একটু জিনিস খেয়াল করব, যেটা থেকে সৃষ্ট উপাদান বা ম্যাটেরিয়াল বা উপাদানটা আলাদা করা যায় সেটা হচ্ছে মেড অফ। যেমন আমি বললাম, খেয়াল করো, দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক। এখন দেখো, বিল্ডিং থেকে কি ইট আলাদা করা যায়? হ্যাঁ যায়, এখান থেকে উপাদান আলাদা করার সুযোগ আছে, তুমি চাইলে সেখান থেকে আলাদা করতে পারবা। আমি বললাম দ্য ইয়োগার্ট ইজ মেড ফ্রম মিল্ক। দেখো এখানে খেয়াল করো, আমি যখন কোনো একটা উপাদান তৈরি করছি, মানে যে বস্তুটা তৈরি করছি উপাদান থেকে, তুমি এখন বিল্ডিং থেকে ইট আলাদা করতে পারবা, বাট তুমি দই থেকে দুধকে আলাদা করতে পারবা? এটা কি সম্ভব যে দই থেকে দুধ আলাদা করা এটা সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক, দ্যাট মিনস এখানে মেড অফ, বাট তুমি যখন দই থেকে দুধ আলাদা করতে পারবে না তখন হচ্ছে ফ্রম। সিম্পল এজ দ্যাট। তোমাকে যদি আরো এক্সাম্পল দিই, দেখো এখন তুমি বলো, দ্য চেয়ার is made dash wood। আমরা কাঠ দিয়ে চেয়ার বানাই, আমি বললাম দ্য পেপার এখন আমাকে বলো আমার কোনটার ক্ষেত্রে কোনটা হবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমাকে বলো কোন ক্ষেত্রে আমি কোন এটা ব্যবহার করব, আমাকে জাস্ট একটু বলো কোন ক্ষেত্রে আমি কোনটা ব্যবহার করব। মেড অফ কখন ব্যবহার করব, মেড ফ্রম কখন ব্যবহার করব? যখন আমি কাঠ থেকে চেয়ার বানাচ্ছি। এখন আমি চেয়ার থেকে কাঠটাকে আলাদা করতে পারবো কিনা? আমি কি চেয়ার থেকে কাঠটা আলাদা করতে পারবো কিনা? অবশ্যই সুযোগ আছে, আমি চেয়ার থেকে কাঠ আলাদা করতে পারবো। তাহলে যখন আমি চেয়ার থেকে কাঠ আলাদা করছি তখন কি অফ হবে নাকি ফ্রম হবে? তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ উড কি হবে? দ্য চেয়ার ইজ মেড অফ উড। যারা ওয়েবসাইটে ক্লাস করছো তারা কি সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ? ওকে, তাহলে 1 নাম্বার হচ্ছে চেয়ার ইজ মেড অফ উড। আর যখন আমি পেপার ইজ মেড তখন হচ্ছে ফ্রম উড, কারণ তুমি পেপার থেকে কি আর উডটাকে আলাদা করতে পারবা? তখন কি পেপার থেকে আর উডটাকে আলাদা করতে, মানে উডটাকে আলাদা করতে পারবা? করতে পারবা না, করার সুযোগ নাই। সুযোগ আছে? কোনোভাবেই নাই।
ওকে, তাহলে আনসার হচ্ছে প্রথমটা অফ এবং দ্বিতীয়টা কি ফ্রম। প্রথমটা অফ, দ্বিতীয়টা হচ্ছে ফ্রম। ওকে, তারপরে দেখো এখন আরেকটা জিনিস হচ্ছে কোনো সদস্য দিয়ে, কোনো গ্রুপ অফ পিপল দিয়ে যদি আমি কোনো একটা কমিটি, কোনো একটা কি বলে যে কোনো একটা টিম, কোনো একটা বোর্ড, এরকম প্যানেল আমি যখন গঠন করব, তখন আমাদের প্রিপোজিশন হচ্ছে মেড আপ অফ। মেড আপ, কনসিস্ট অফ, গঠিত হওয়া, বা কোনো সদস্য দিয়ে কোনো কিছু যখন গঠিত হওয়া বোঝায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেড আপ অফ। সেটাকে আমরা কি বলি? মেড আপ অফ। এখানে দেখো কি বলছে, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। 11 জন সদস্য নিয়ে টিম গঠিত। 11 জন সদস্য নিয়ে কি টিম গঠিত। তাহলে আনসার কি হবে? মেড আপ অফ। মেড আপ অফ, তাহলে আনসার হচ্ছে কি মেড আপ অফ। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। ওকে, তাহলে আনসার হচ্ছে মেড আপ অফ। দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স। আনসার হচ্ছে কি মেড আপ অফ। ক্লিয়ার? ওকে, এটা আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ওকে, তারপর দেখো হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস। হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস। হ্যাড টু আমরা কখন ব্যবহার করি? হ্যাড টু ন্যারেশনে আমরা হ্যাড টু কখন ব্যবহার করি? মনে রাখবা মাস্ট এর ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমি অন্যভাবে লিখি, হি মাস্ট সাফার ফর হিজ সিনস। হি মাস্ট সাফার ফর হিজ সিনস। তাকে হি মাস্ট সাফার ফর হিজ সিনস। তাকে অবশ্যই তার পাপের জন্য কি করতে হবে? সাফার, ভোগ করতে হবে। এখন কথা হচ্ছে এটা যখন প্রেজেন্টে তখন হচ্ছে হি হ্যাজ টু। প্রেজেন্টে হচ্ছে হি হ্যাজ টু সাফার, তাকে করতে হবে। হি হ্যাজ টু সাফার। তারপরে হচ্ছে হি হ্যাড টু সাফার, তাকে ভোগ করতে হবে। হি হ্যাড টু সাফার। এখন এই যে হ্যাড টু থাকা মানে হচ্ছে পাস্ট। হ্যাড টু থাকা মানে কি? পাস্ট। এখন খেয়াল করো যে পাস্টের ক্ষেত্রে আমরা মনে রাখবো যদি মাস্ট থাকে তাহলে আমরা দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে ক্যান নট বাট, আর একটা হচ্ছে ক্যান নট হেল্প। মাস্ট থাকলে আমরা কি ব্যবহার করি? জাস্ট আমি একটু দেখি। মাস্ট থাকলে আমরা ব্যবহার করি ক্যান নট বাট or could not but। অথবা আমরা বলি হচ্ছে ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এখন এখানে দুইটা জিনিস আমরা মনে রাখবো। তাহলে মাস্ট থাকলে আমরা সেটাকে কি চেঞ্জ করি? মাস্ট থাকলে হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। এখন এই যে ক্যান নট বাট, কুড নট বাট, এটার পরে আমাদের ভার্ব ওয়ান, আর ক্যান নট হেল্প, কুড নট হেল্প এর সাথে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। একদম বেসিক জিনিস। তাহলে ক্যান নট বাট, কুড নট বাট ভি ওয়ান, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ভার্ব প্লাস আইএনজি। একদম সিম্পল জিনিস। তাহলে এখানে দেখো উই উড নট বাট কোনো শব্দ নাই, তাহলে এটা ভুল। হ্যাড নো অল্টারনেটিভ কখনোই হবে না। হি হ্যাজ নো ওয়ে, অসম্ভব। হি কুড নট বাট সাফার। তাহলে এই যে দেখো এখানে আমরা কি ফ্রেজ পাচ্ছি? কুড নট বাট। এই ক্যান নট বাট হবে না, কারণ কি হ্যাড আছে। যেহেতু হ্যাড আছে তাহলে আমার আনসার কি হবে? হ্যাড যেহেতু আছে তাহলে কুড নট বাট সাফার। তাহলে কুড নট বাটের পরে ভি ওয়ান নাকি ভার্ব প্লাস আইএনজি? কুড নট বাট সাফার ভি ওয়ান। তাহলে আনসার হচ্ছে এটা। অথবা আমি এটাকে বলতে পারি কি? অথবা আমি বলতে পারি হি could not help suffering. He could not help suffering। তাহলে he could not but suffer, অথবা কি he could not help suffering for his sins। he could not help suffering, অথবা কি cannot but suffer, could not help suffering। বুঝতে পেরেছো? একদম বেসিক জিনিস, এখানে কোনো কনফিউশন নাই। ওকে, তাহলে ক্যান নট বাট, কুড নট বাট ভি ওয়ান, ক্যান নট হেল্প, কুড নট হেল্প ভার্ব প্লাস আইএনজি। বেসিক জিনিস। তারপর দেখো হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস। তাহলে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে 4 নাম্বার, হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস। তারপর দেখো ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুর। ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছিল, লুক ডাউন আপন।
লুক ডাউন আপন, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বা ইডিয়ম, ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব বা ইডিয়ম। লুকের সাথে আমরা কি কি দেখি দেখো, লুক ফর, লুক ফর, লুক ফর মানে হচ্ছে কোনো কিছু নর্মালি খোঁজা, লুক ফর হচ্ছে কি খোঁজা বা ইন সার্চ অর টু সার্চ, খোঁজা। তারপরে দেখো লুক আফটার, দেখাশোনা করা, দেখাশোনা করা। দেখো শব্দ কিন্তু একই, লুক, লুক দিয়ে আমার সব কিছু হচ্ছে, লুক ফর খোঁজা, লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু, লুক ইনটু তদন্ত করা, লুক ইনটু মানে কি তদন্ত করা বা টু ইনভেস্টিগেট। তারপর হচ্ছে লুক আপ, খুবই ইম্পর্টেন্ট, অভিধানে শব্দ খোঁজা, লুক আপ কি অভিধানে শব্দ খোঁজা, অভিধানে শব্দ খোঁজা। তাহলে লুক ইনটু, লুক আপ, লুক ফর, লুক আফটার সবকিছু দেখলাম। লুক অ্যাট তাকানো, এটা একদম নর্মাল দেখা, লুক অ্যাট, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট মানে হচ্ছে নর্মালি তাকানো। তারপর আরেকটা যেটা আমরা এখন পড়বো, লুক ডাউন আপন, অথবা এটা অনও হয়, লুক ডাউন অন অর লুক ডাউন আপন, কাউকে অবজ্ঞা করা বা খাটো করা, অবজ্ঞা বা খাটো করা। তাহলে লুক অ্যাট তাকানো, লুক ফর খোঁজা, লুক আফটার দেখাশোনা করা, লুক ইনটু তদন্ত করা, লুক আপ অভিধানে শব্দ খোঁজা, লুক ডাউন আপন আর অন হচ্ছে অবজ্ঞা করা বা কাউকে খাটো করে দেখা, কাউকে কি করে দেখা খাটো করে দেখা বা কাউকে অবজ্ঞা করা। তাহলে আমরা যদি এটা খেয়াল করি, ইউ শুড তোমার উচিত না, তোমার কোনটা উচিত না, খাটো করে দেখা বা অবজ্ঞা করা উচিত না, কি উচিত না তোমার খাটো করে দেখা বা অবজ্ঞা করা উচিত না। তাহলে আমরা কারেক্ট আনসার হিসেবে কোনটা নিতে পারি, ইউ শুড নেভার লুক ডাউন ড্যাশ দ্য পুর। এখানে মূলত বাক্যটা এখানে এভাবে ছিল, লুক ডাউন ড্যাশ দ্য পুর, এখানে একটা ড্যাশ ছিল, শূন্যস্থান ছিল, লুক ডাউন ড্যাশ। তাহলে লুক ডাউন কি হবে, লুক ডাউন, লুক ডাউন ড্যাশ আপন নাকি অন, ইউ শুড নেভার লুক ডাউন। তাহলে খাটো করে দেখা, অবজ্ঞা করা, অবমূল্যায়ন করা, খাটো করে দেখা, অবজ্ঞা করা, অবমূল্যায়ন করা, এগুলার অর্থ কি যেন আমরা জানলাম, লুক ডাউন আপন, লুক ডাউন আপন, নেভার লুক ডাউন আপন দ্য পুর। কি হবে আনসার, নেভার, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুর। আপনের জায়গায় আমরা অনও দিতে পারি, আপনের পরিবর্তে আমরা কিও দিতে পারি, অনও দেয়া যেতে পারে। তাহলে ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুর, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুর। তাহলে এটা আমরা দেখলাম আনসার কোনটা, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুর, তোমার উচিত হচ্ছে কখনো কাউকে মানে গরিব লোক যারা আছে তাদেরকে খাটো করে না দেখা, তাদেরকে অবজ্ঞা না করা, ছোট করে না দেখা। ওকে, তারপরে দেখো এ পারসন আনএবল টু পে ব্যাক ডেপ্টস ইজ কল্ড। তাহলে একজন মানুষ যে হচ্ছে আনএবল টু পে ডেপ্ট, ডেপ্ট মানে হচ্ছে ঋণ, ডেপ্ট মানে কি ঋণ, পে ব্যাক ডেপ্টস যেটা যে মানুষটা হচ্ছে ঋণ পরিশোধ করতে পারেন না, ঋণ যে মানুষটা ঋণ পরিশোধ করতে পারেন না। দেখো পুর গরিব, মাইজার মানে হচ্ছে কৃপণ, চিট মানে হচ্ছে প্রতারক বা বাটপার, তার মানে এর সাথে আমার ঋণ পরিশোধের কোনো সম্পর্ক নাই। মাইজার মানে হচ্ছে কি কৃপণ, তো আমার এখানে ব্যাংক্রাফট শব্দটার অর্থ হচ্ছে কি দেউলিয়া, ব্যাংক্রাফট মানে হচ্ছে কি দেউলিয়া, ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া। ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, অর্থাৎ কেউ যখন মানে অন্যের ঋণ পরিশোধ করতে পারে না তখন তাকে আমরা বলি হচ্ছে ব্যাংক্রাফট। তাহলে আমরা এখানে বলতে পারি এ পারসন আনএবল টু পে ব্যাক ডেপ্টস ইজ কল্ড, একজন মানুষ যে হচ্ছে কি ঋণ পরিশোধ করতে পারে না তাকে আমরা বলি হচ্ছে দেউলিয়া, কি বলি দেউলিয়া। তাহলে আনসার হচ্ছে ব্যাংক্রাফট। ক্লিয়ার, বুঝতে পেরেছো, বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার কিনা আমাকে একটু জানায়ও, কারণ ক্লিয়ার না হলে তো মানে বোঝানো কঠিন, আমাকে একটু বলিও যে সব কিছু ক্লিয়ার কি না, ক্লিয়ার কি না। ক্লিয়ার, ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া, বুঝতে পারতেছো নাজিব মাহফুজ? ওকে, তারপর আমরা দেখি দ্য সিনোনিম অফ আইডিয়াল। আইডিয়াল, আইডিয়াল শব্দের অর্থ কি,
আদর্শ। আদর্শ কি? আদর্শ মানে সে একজন আইডিয়াল টিচার। মানে আদর্শ মানে হচ্ছে কাকে আদর্শ বলি? যে হচ্ছে একদম একুরেট, পারফেক্ট, একদম যা থাকা দরকার তাই যার মধ্যে আছে তাকে আমরা কি বলি? আইডিয়াল বলি। যা থাকা দরকার তা যার মধ্যে আছে তাকে আমরা কি বলি? আইডিয়াল বলি। তাহলে এখানে কারেক্ট, কারেক্ট মানে হচ্ছে সঠিক, কারেক্ট মানে কি? সঠিক। গুড মানে হচ্ছে ভালো, গুড মানে ভালো। ভালো আর আদর্শের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন কথা হচ্ছে পারফেক্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে উপযুক্ত, উপযুক্ত। এখন আমরা যখন বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যথাযথ বা উপযুক্ত প্রিপোজিশন, এখন এই প্রিপোজিশনকে আমরা কি আইডিয়াল বলতে পারবো? আদর্শ এই অর্থে কি কোনোভাবে যায়? অ্যাপ্রোপ্রিয়েট সাথে কি যায় না? আইডিয়াল কখনোই যায় না। কারণ অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কি? উপযুক্ত। আমি বলি যে অ্যাপ্রোপ্রিয়েট পার্টস অফ স্পিচ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন উপযুক্ত হয়। বাট পারফেক্ট বা আইডিয়াল মানে হচ্ছে যেটা একদম মানে যথাযথ। যথাযথ মানে হচ্ছে কি? পারফেক্ট। তাহলে আইডিয়াল অর্থটা হচ্ছে পারফেক্টের সাথে অনেক ক্লোজ। পারফেক্ট মানে হচ্ছে কি? আমি বলি সে একটা পারফেক্ট মানুষ। পারফেক্ট মানে কি? তার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। যেমন আমি বলছিলাম আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আ পারফেক্ট পারসন টু ফলো। তাহলে পারফেক্ট মানে কি? তিনি একজন আদর্শ মানুষ, তিনি একজন কি? আইডিয়াল মানুষ। তাকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা আমি তাকে আমার যে কোনো বিষয় ফলো করতে পারি। দ্যাট মিনস পারফেক্ট মানে হচ্ছে আইডিয়াল। তাহলে আইডিয়ালকে আমরা কি বলতে পারি? পারফেক্ট। আইডিয়ালকে আমরা কি বলতে পারি? পারফেক্ট। তাহলে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে পারফেক্ট। পারফেক্ট। ক্লিয়ার? ওকে, তারপর দেখো আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রু দ্য ফগ। মেক আউট, মেক আউট মানে হচ্ছে চিহ্নিত করা বা বুঝতে পারা। যে মেক আউট মানে কি? চিহ্নিত করা। মানে আমরা যখন ফগ, ফগ মানে হচ্ছে কুয়াশা, থ্রু দ্য ফগ, এখানে দ্য ফগ হচ্ছে নাউন ফ্রেজ। দ্য ফগ কি? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এর আগে কি বসছে? এর আগে থ্রুটা হচ্ছে প্রিপোজিশন। এর আগের থ্রু কি? এর আগের থ্রুটা হচ্ছে প্রিপোজিশন। নাউন ফ্রেজের আগে থ্রু বসছে কি? প্রিপোজিশন। এখানে বলতেছে আই কুড হার্ডলি মেক আউট। হার্ডলি আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। হার্ডলি কি? এই যে দেখো, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এর সাথে আরেকটা যুক্ত করে দিই, নেভার। এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। এগুলো দিয়ে বোঝা হচ্ছে না বোধক। তার মানে এগুলো কি? নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব। অ্যাডভার্ব যখন এটা বাক্যে ব্যবহার হয়, যখন এটা বাক্যে বসে, তখন সেটা কি বোঝায়? তখন সেটা না বোধক বোঝায়। যেমন আই হার্ডলি গো দেয়ার, আমি সেখানে খুব কম যাই বা কদাচিৎ যাই। আই স্কার্সলি ডু দিস, আমি এটা করি না বললেই চলে। আই রিয়ারলি, বেয়ারলি, সেলডম, কদাচিৎ মানে কি? একদম না বোধক অর্থ বোঝায়। তাহলে এগুলা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। যখন বাক্যে ব্যবহার করি তখন সেটা না বোধক অর্থ দেয়। কি অর্থ দেয়? না বোধক অর্থ দেয়। তাহলে এখানে থ্রু দ্য ফগ, থ্রু হচ্ছে প্রিপোজিশন। মেক আউট মানে হচ্ছে কি? চিহ্নিত করা বা চিনতে পারা। চিনতে পারা, চিনতে পারা। মেক আউট মানে হচ্ছে চিনতে পারা বা চিহ্নিত করা। এখানে লোকেট, লোকেট মানে হচ্ছে মানে স্থান, স্থান, কোনো কিছু স্থান বুঝতে পারা, লোকেট। তারপর হচ্ছে ডিস্টিংগুইশ, ডিস্টিংগুইশ মানে হচ্ছে পার্থক্য করা, আলাদা করা। তা আলাদা করা আর চিনতে পারা কিন্তু দুটা ভিন্ন জিনিস। আমি যখন সাদা কালো এই দুইটার মধ্যে আলাদা করতে পারি, আই ক্যান ডিস্টিংগুইশ বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি সাদা এবং কালার মধ্যে কি করতে পারি? ডিস্টিংগুইশ করতে পারি। অবে অর্থ হচ্ছে মেনে চলা। অবে কি? মেনে চলা, মেনে চলা, মেনে চলা। অবে মানে হচ্ছে মেনে চলা। তাহলে এখানে একটা প্রশ্ন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে রিকগনাইজ। রিকগনাইজ, আই কুড নট রিকগনাইজ হার ভয়েস। আমি তার কণ্ঠ বা তার ভয়েস আমি চিনতে পারিনি, চিহ্নিত করতে পারিনি। তাহলে এখানে রিকগনাইজ মানে কি? রিকগনাইজ মানে হচ্ছে চিহ্নিত করা বা চিনতে পারা। রিকগনাইজ মানে হচ্ছে কি? চিনতে পারা বা চিহ্নিত করা। রিকগনাইজ হচ্ছে চিনতে পারা বা চিহ্নিত করা। তাহলে এখানে মেক আউট মানে কি? মেক আউট মানে হচ্ছে রিকগনাইজ বা চিনতে পারা বা চিহ্নিত করতে পারা। তাহলে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে রিকগনাইজ। ক্লিয়ার? বুঝতে পারছো? রিকগনাইজ, রিকগনাইজ। তাহলে আনসার কোনটা হবে? আনসার হবে রিকগনাইজ। রিকগনাইজ। অনেকেই ক্লাস করছো, ভেরি গুড। আইডেন্টিফাই করা, মাহফুজ, অপরূপা, অনন্যা, ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ। তারপর দেখো, তাহলে আমরা আনসার পাচ্ছি হচ্ছে রিকগনাইজ, একদম বেসিক জিনিস। তারপর দেখো দ্য সুপারভাইজার টুক হিম, টুক হিম। তাহলে এটাও একটা ফ্রেজাল ভার্ব। এটাও একটা কি?
ফ্রেজাল ভার্ব, এই যে ভার্বগুলো দেখো, ইনস অ্যান্ড আউটস, ইনস অ্যান্ড আউটস, আউট অফ সর্টস, আউট অফ সর্টস, এই জায়গাগুলো থেকে আমাদের প্রশ্ন আসে। ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে কি সুবিধা অসুবিধা, কি বলে ইনস অ্যান্ড আউটস হচ্ছে খুঁটিনাটি, ইনস অ্যান্ড আউটস মানে হচ্ছে কি খুঁটিনাটি, 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 ইনস অ্যান্ড আউটস। আউট অফ সর্টস মানে হচ্ছে কি আনওয়েল, আনওয়েল বা অস্বস্তিকর অবস্থা, অস্বস্তিকর অবস্থা, অস্বস্তিকর অবস্থা, আনওয়েল, আউট অফ সর্টস। তারপর হচ্ছে কি আরেকটা হচ্ছে কি প্রজ অ্যান্ড কনস, প্রজ অ্যান্ড কনস, প্রজ অ্যান্ড কনস মানে হচ্ছে কি সুবিধা অসুবিধা, সুবিধা ও অসুবিধা, সুবিধা ও অসুবিধা। তাহলে প্রজ অ্যান্ড কনস হচ্ছে সুবিধা অসুবিধা, ইনস অ্যান্ড আউটস হচ্ছে খুঁটিনাটি, আউট অফ সর্টস হচ্ছে আমার কি অস্বস্তিকর অবস্থা, ফিলিং আনওয়েল। আউট অফ সর্টস মানে হচ্ছে কি আউট অফ সর্টস মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা, অস্বস্তিকর অবস্থা, আউট অফ সর্টস হচ্ছে অস্বস্তিকর অবস্থা। এরকম প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি আছে দেখো, অ্যাপ্রোপ্রিয়েট কি বলে ফ্রেজাল ভার্ব, যেমন টেক সামওয়ান টু টাস্ক, টেক সামওয়ান টু টাস্ক, টেক সামওয়ান টু টাস্ক, টেক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে শাস্তি দেওয়া, টেক সামওয়ান টাস্ক মানে কি কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া, তিরস্কার করা, তিরস্কার করা বা শাস্তি দেওয়া, তিরস্কার করা বা শাস্তি দেওয়া, কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া। তাহলে কি সাপোজ দ্য সুপারভাইজার টেক হিম টু টাস্ক, তাহলে আনসার কোনটা হবে টেক হিম টু টাস্ক, কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া, তাহলে আনসার কোনটা হবে টেক হিম টু টাস্ক, কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া, তাহলে আনসার হচ্ছে টেক সামওয়ান টু টাস্ক। আনসার হচ্ছে কোনটা সি নাম্বার, আনসার হচ্ছে সি নাম্বার, সি নাম্বার, টেক সামওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া, কাউকে তিরস্কার করা বা শাস্তি দেওয়া, তাহলে আনসার কোনটা হবে আনসার হচ্ছে 3 নাম্বার। তারপর দেখো দ্য সুপারভাইজার অল হিজ ড্রিমস ওয়ার শেটার্ড, শেটার মানে হচ্ছে ভেঙে চুরমার হয়ে যাওয়া, শেটার মানে কি চূর্ণ বিচূর্ণ বা টুকরো টুকরো হয়ে যাওয়া, শেটার মানে হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, তাহলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া হচ্ছে সেটার। তাই কোনো কিছুর দ্বারা যদি ভেঙে টুকরো টুকরো হয় তখন সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসেবে আমরা বাই ব্যবহার করি। বাট কখনো যদি কোনো কিছু ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তাহলে সেটার ইনটু পিসেস, সেটার ইনটু ইনটু সেটার ইনটু পিসেস, সেটার ইনটু পিসেস মানে হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া। আর কোনো ঘটনার দ্বারা ভাঙা হচ্ছে সেটার বাই, তাহলে সেটার বাই হচ্ছে ভেঙে টুকরো টুকরো, কোনো ঘটনার দ্বারা ভাঙা, আর সেটার ইনটু হচ্ছে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, সেটার ইনটু হচ্ছে কি ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, তাহলে আনসার কোনটা হবে সেটার বাই। একদম বেসিক জিনিস, এগুলা না পারার কোনো কিছু নাই। উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট, মোবিলাইজ মানে হচ্ছে দেখো, মোবিলাইজ মানে হচ্ছে সংগ্রহ করা, মোবিলাইজ মানে হচ্ছে কি তুলা উত্তোলন করা বা সংগ্রহ করা। মোবিলাইজ অর্থ কি, মোবিলাইজ অর্থ হচ্ছে তুলা উত্তোলন করা বা সংগ্রহ করা। তাহলে উই মোবিলাইজ আমরা তার জন্য ফান্ড তুলেছি, উত্তোলন করেছি। তাহলে এখানে স্পেন্ড হচ্ছে খরচ করা, এলোকেট মানে হচ্ছে বরাদ্দ করা, এলোকেট মানে কি বরাদ্দ, এলোকেট আমরা তার জন্য ফান্ড বরাদ্দ করি না, আমরা তার জন্য ফান্ড তুলেছি। গেভ মানে দেওয়া, তাহলে আমরা তার জন্য মোবিলাইজ করেছি মানে তার জন্য ফান্ড উত্তোলন করেছি, তাহলে উই কালেক্টেড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট, তার চিকিৎসার জন্য। এরকম হয় না দেখবা যে এটা একটা মানবতার কাজ, যে যখন কোনো অসহায় মানুষ বা এমন হয় যে এমন অনেক চিকিৎসা আছে অনেক এক্সপেন্সিভ, ব্যয়বহুল, এটা নিজে সেটা প্রোভাইড করা বা নিজে সেটা বহন করা সম্ভব না, তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ফান্ড মোবিলাইজ করি বা ফান্ড রেইজ করি, সেটা হচ্ছে ফান্ড উত্তোলন করি। তো সেক্ষেত্রে আমরা তখন আনসার করব কি, আনসার হচ্ছে কালেক্ট, উই কালেক্টেড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট, আমরা তার ট্রিটমেন্টের জন্য বা চিকিৎসার জন্য কি করেছি, ফান্ড মোবিলাইজ করেছি বা ফান্ড তুলেছি। বুঝতে পেরেছ?
তাহলে ওই কালেক্টেড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট, আমরা তার ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য কী করেছি, ফান্ড কালেক্ট করেছি। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে ডি নাম্বার, আনসার হচ্ছে ডি নাম্বার। তারপর আমরা দেখি কালেক্টেড। দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেস হিউমিলিটি, হিউমিলিটি মানে হচ্ছে কি, নম্রতা বা বিনয়। বিনয় প্রকাশ করা হচ্ছে, দেখো এখানে ইউর্স রেসপেক্টফুলি, তোমার মানে পরম শ্রদ্ধেয় বা তোমাকে শ্রদ্ধা, এটা শ্রদ্ধা। ফেইথফুল ইউর্স মানে কি, তোমার বিশ্বস্ত। ইউর্স ইন এপ্রিসিয়েশন বা তোমার অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা, প্রশংসা। বাট হিউমিলিটি মানে হচ্ছে বিনয় বা নম্রতা হচ্ছে সিনসিয়ারলি ইউর্স। সিনসিয়ারলি ইউর্স হচ্ছে আমাদের কি, নম্রতা প্রকাশক একটা ফ্রেজ, সিনসিয়ারলি ইউর্স। তাহলে আমরা যখন বিনয় বা নম্রতা প্রকাশ করি তখন আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে সিনসিয়ারলি ইউর্স, আমরা বলছি হচ্ছে সিনসিয়ারলি ইউর্স। ক্লিয়ার? আমরা বলছি হচ্ছে সিনসিয়ারলি ইউর্স, 2 নাম্বার। তারপর আমরা কোথায় যাচ্ছি? ওকে, আমরা 2025-26 সেশনে আসা প্রশ্নটা আমরা একটু দেখলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে 24-25 সেশনে আসা প্রশ্নটা আমরা এখন একটু পড়ার এবং বোঝার চেষ্টা করব। 24-25 সেশনে আসা প্রশ্নটা আমরা একটু পড়ার এবং বোঝার চেষ্টা করব। 24-25 সেশন, 24-25 ওকে। ইনশাআল্লাহ জাস্ট আমরা একটু আমরা জাস্ট একটা 1 মিনিটের ব্রেক, আমি জাস্ট একটু পানি পান করে নেব, এর মধ্যে আমরা ক্লাসে চলে আসবো। তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এই অংশটা থেকে প্রশ্ন আসা 24-25 সেশনের প্রশ্নটা আমরা একটু সলভ করে নেব। চব্বিশ 25 সেশনে আসা প্রশ্নটা আমি জাস্ট একটু তোমাদের কাছ থেকে একটু ব্রেক নিয়ে নিচ্ছি, মানে গলাটা শুকিয়ে গেছে, পানিটা পান করার জন্য, জাস্ট, আর কিছু না। ওকে, আমরা আবারও ক্লাসে চলে গেলাম। জাস্ট তোমরা একটু আমাকে রেসপন্স করো, সব কিছু এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে, দেখো আমরা জাস্ট একটু মনোযোগী থাকার চেষ্টা করি, আশা করি ইনশাল্লাহ তোমাদের এই অংশটাও তোমাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আমরা আরও দারুণ দারুণ জিনিস আজকে এখন পড়ব। ওকে, তোমরা আমাকে একটু ক্লিয়ারলি জানাও সব কিছু দেখা যাচ্ছে কিনা। তারপর দেখো আমরা যে প্রশ্নটায় চলে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট। কারেকশন থেকে প্রশ্ন এসেছে। দেখো এখানে 4টা অপশন আছে, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, ক্যান ইউ অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান। তাহলে দেখো এখানে ক্যানের সাথে কুড, আমি যখন ক্যানের সাথে আমি কুড দিচ্ছি, দুইটার মধ্যে পার্থক্য আছে। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, এটা রানস এর পরে আর ভার্ব দেওয়ার প্রয়োজন নাই। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি অর ক্যান ইউ রান, ক্যান ইউ রান, এখানে রান শব্দটা নাই, অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান। সে যত দ্রুত দৌড়াতে পারে, তুমি কি তত দ্রুত দৌড়াতে পারো। এখানে দুইটা বিষয়, এখানে হচ্ছে অ্যাজ হি এর পরে ভার্ব হবে কি হবে না। আমরা এই ধরনের বাক্যে সাধারণত সাবজেক্টের পরে আর ভার্ব ব্যবহার করি না। তো এই সেন্সে আমার আনসারটা হবে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। এরপরে অটোমেটিক ক্যান আছে, বাট এটা আমার বলার প্রয়োজন না, এটাকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্সি।
তো অতিরিক্ত এখানে ক্যান দেওয়ার প্রয়োজন নাই, যার কারণে আনসারটা হচ্ছে কি 3 নাম্বার, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। দেখো আমি বলি না নো আদার কান্ট্রি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। এখন দেখো নো আদার কান্ট্রি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ বাংলাদেশ। কোনো দেশই বাংলাদেশের মতো সুন্দর না। এরপরে কি বাংলাদেশ ইজ আমরা দিচ্ছি, এখানে ইজ ভার্ব আছে। এরপরে যেমন ওইখানে ক্যান ভার্ব ছিল, ইজকে আমরা দিচ্ছি না। আমি বললাম নো আদার সি বিচ ইজ অ্যাজ লার্জ অ্যাজ কক্সবাজার, তো এরপরে কিন্তু আমরা ইজ দিচ্ছি না, যার কারণে ইজটা বা ক্যান এই যে অক্সিলারি ভার্বগুলো আর দেওয়ার প্রয়োজন হয় না, দেয়াটাকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্সি। তাই আমরা আনসার নিচ্ছি হচ্ছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। এবং একটা জিনিস মনে রাখবো, দেন এবং অ্যাজ এর পরে, দেন এবং অ্যাজ এর পরে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। কি ফর্ম বসে? সাবজেক্টিভ ফর্ম, যার কারণে এখানে হিটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তাই আমরা বলছি ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি। ওকে, তারপর আমরা দেখি, তারপরে প্রশ্ন চলে যাও, ইফ ইউ সাকসেড। আচ্ছা, আমরা জাস্ট ওই যে প্রথমেই যে আমরা যখন সিম্পল কমপ্লেক্স প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম, তখনই আমি এই প্রশ্নটা বলেছিলাম যে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। তুমি যদি সফল হও আমি খুশি হব। তাহলে এই যে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, তোমার সফলতা আমাকে কি করবে? আনন্দিত করবে। ইউর সাকসেস, আমার বাক্যের সাবজেক্ট তখন হয়ে যাবে কি? ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। আমরা বলেছিলাম মেক্স মি হ্যাপি হবে না। মেক্স মি হ্যাপি হবে না কারণ কি? আমার এখানে কি আছে? আই শ্যাল বি হ্যাপি। আমাকে এখানে কি বলছে? শ্যাল বি হ্যাপি। আমি খুশি বা আনন্দিত হব। আমি খুশি বা আনন্দিত হব। যদি আনন্দিত হই তাহলে কি শ্যাল বি নাকি উইল মেক মি হ্যাপি নাকি মেক্স মি হ্যাপি? তাহলে আনসার হবে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তাহলে এখানে মেক্স মি হ্যাপি হবে না। মেক্স মি হ্যাপি হবে না কারণ কি? এখানে বলছে আই শ্যাল বি হ্যাপি। আমি খুশি হব যখন বলতেছে তখন এখানে মেক্স মি হওয়ার সুযোগ নাই। আই উইল মেক মি হ্যাপি। ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। তাহলে আনসার কোনটা হচ্ছে? আনসার হচ্ছে 4 নাম্বার। আনসার হচ্ছে কি? 4 নাম্বার। মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। তাহলে অ্যাক্টিভ ফর্ম, আমাকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা প্যাসিভের ক্ষেত্রে কি করি? প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। অবজেক্ট হচ্ছে মি, মি এর সাবজেক্ট কি? আই। ইউর বুক, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। হ্যাজ বিন লস্ট, তাহলে আই হ্যাভ, তাহলে লস্ট আছে যেহেতু, তাহলে আই হ্যাভ লস্ট মাই বুক। লস্ট মাই বুক। আই হ্যাভ লস্ট মাই বুক। তাহলে মি অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানাইছি আই, তারপর হচ্ছে হ্যাভ লস্ট মাই বুক। তাহলে দেখো আই হ্যাভ লস্ট মাই বুক। কারেক্ট আনসার কোনটা আছে? কারেক্ট আনসার 2 নাম্বারে। অবজেক্টটাকে সাবজেক্ট বানাইলাম, যেহেতু হ্যাজ বিন লস্ট আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ লস্ট আমি, তারপর হচ্ছে হ্যাভ লস্ট মাই বুক। আনসার হচ্ছে হ্যাভ লস্ট। তাহলে আনসার কোনটা? 2 নাম্বার। আনসার হচ্ছে কোনটা? 2 নাম্বার। ক্লিয়ার? ওকে। ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। একদম সহজ। হ্যাভ টু হচ্ছে আমাদের কি? হ্যাভ টু হচ্ছে সেমি মডাল ভার্ব। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো একদম মডাল অক্সিলারি ভার্বের মতোই কাজ করে। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলো আলাদা কিছু না, এগুলো মডাল অক্সিলারি ভার্বের মতো কাজ করে। তাহলে দিস আছে, দিসের সাথে কি হবে? হ্যাজ টু বি ডান। হ্যাজ টু বি ডান বাই ইউ। ডান বাই ইউ। দিস হ্যাজ টু বি ডান বাই ইউ। তাহলে দিসের সাথে হ্যাজ বসবে, তাহলে টু বি ডান। বিয়ের পরে যে ভিত্রি বসছে, বিয়ের পরে কি বসছে? ভিত্রি বসে। তাহলে দিস হ্যাজ টু বি ডান বাই ইউ। আচ্ছা, ডান তো বলে নাই, অ্যাডমিট দিস। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। কি হবে? অ্যাডমিটেড বাই ইউ। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। আনসার হচ্ছে 2 নাম্বার। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 2 নাম্বার। আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে 2 নাম্বার। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। আনসার হচ্ছে 2। দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। ওকে,
দ্য ওয়ার্ড এনিবডি। এই যে আমাদের প্রোনাউনের ক্লাসিফিকেশন আমরা তিনটা জিনিস মনে রাখবো, নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে আমাদের ভার্ব। এই তিনটার ক্লাসিফিকেশন আমার খুব ভালো করে জানা থাকতে হবে। কি ক্লাসিফিকেশন? ক্লাসিফিকেশন এই তিনটা ক্লাসিফিকেশন, নাউন, প্রোনাউন এবং ভার্বের ক্লাসিফিকেশন সম্পর্কে আমার ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। তাহলে নাউনের প্রকার 5 প্রকার, প্রোনাউনের প্রকার 8 প্রকার, এই যে ভার্বের প্রকারগুলো আছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে কজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, তারপরে ইনকোয়েটিভ ভার্ব, তারপর হচ্ছে কপুলেটিভ ভার্ব, তারপর হচ্ছে আমাদের কি এই যে ভার্বগুলা সম্পর্কে আমার কি থাকতে হবে? ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তাহলে এই যে এনিবডি এর আগের বছর একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি তোমাকে, এটা তো 24-25-এর প্রশ্ন, 23-24 অর্থাৎ 24 সালে প্রশ্ন আসছিল এনি, নিচের কোনটি ইনডেফিনিট প্রোনাউন? অপশন ছিল এনি, অর্থাৎ 24 সালে আসছে এনি থেকে, 25 সালে আসছে এনিবডি থেকে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং কমনলি আমাদের এই যে ভার্ব এবং প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে কমনলি প্রশ্ন এসে থাকে। তাহলে এখানে এনিবডি কি এক্সাম্পল? এনিবডি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এনিবডি কিসের এক্সাম্পল? এনিবডি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। এনিবডি হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউনের। তাহলে এখানে রিসিপ্রোকাল হবে না, ডিস্ট্রিবিউটিভ মানে হচ্ছে ইচ আইদার নেইদার, ইচ আইদার নেইদার। রিসিপ্রোকাল হচ্ছে ইচ আদার ওয়ান আদার, ইচ আদার ওয়ান অ্যানাদার। তারপর হচ্ছে রিলেটিভ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডগুলা, তারপর হচ্ছে দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে কি এনিওয়ান, এনিবডি, সামওয়ান, সামবডি, নো ওয়ান, নোবডি, এভরিওয়ান, এভরিবডি। যত বডি আছে, নান আছে, মেনি আছে, ফিউ আছে, লিটল, সব হচ্ছে আমার কি ইনডেফিনিট। তাহলে আমাদের এই যে এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি, সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, এগুলো সব হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন। তাহলে এখানে এনিবডি হচ্ছে কিসের এক্সাম্পল? এনিবডি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউনের এক্সাম্পল, এনিবডি। তারপরে দেখো দ্য চেয়ারপারসন ড্যাশ। চেয়ারপারসন যিনি চেয়ারপারসন বা প্রধান যিনি ছিলেন, সভাপতি, সহজ কথা আমরা বলি, তিনি একটা ভালো বক্তব্য দিয়েছিলেন। প্রোনাউন্স আটার মেড। বক্তব্য দেওয়ার ক্ষেত্রে প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, তিনি কি প্রোনাউন্স মানে হচ্ছে উচ্চারণ করা, আটার মানে হচ্ছে কি আটার উচ্চারণ করা বা মুখে বল মানে বল। আটার মানে আধো বল, যেটা এটা আটার বলি, মানে শিশুদের ক্ষেত্রে যে আটা সাউন্ড মানে কি উচ্চারণ করছে একটু করে শব্দ। মেড আ গুড স্পিচ, মেড হবে না, এখানে গেভ আ গুড স্পিচ। তাহলে আনসার কোনটা হবে? দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ। তিনি একটা চমৎকার বক্তব্য প্রদান করেছিলেন। তাহলে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে 1 নাম্বার, গেভ আ গুড স্পিচ। তিনি একটা চমৎকার বক্তব্য তিনি সবার উদ্দেশ্যে প্রদান করেছিলেন। তাহলে আনসার করবে দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ। দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ। তিনি একটা চমৎকার বক্তব্য এবং শ্রুতিমধুর বক্তব্য তিনি প্রদান করেছেন। তাহলে আনসার হবে কোনটা? গেভ আ গুড স্পিচ। তারপর আমরা দেখি হি গট প্রাইজ। তিনি পুরস্কার পেয়েছিলেন ড্যাশ হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। দেখো বাই ডিন্ট অফ অর বাই মিনস অফ, আমরা একটু খেয়াল রাখি, বাই মিনস অফ অর বাই ডিন্ট অফ, এটাকে আমরা বলতেছি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বা কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি কি করেছিলেন? পুরস্কার পেয়েছিলেন। তাহলে আনসার কোনটা হবে? বাই ডিন্ট অফ, বাই মিনস অফ। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে বাই ডিন্ট অফ অর বাই মিনস অফ, মাধ্যমে বা উপায়ে, মিনস অফ, বাই মিনস অফ, বাই ডিন্ট অফ। তাহলে এই ক্ষেত্রে বাই হবে না, বাই ওয়ার্কিং। বাইয়ের পরে আমার কি বসে? বাইয়ের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। বাইয়ের পরে কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে, জিরাট ফর্ম বসে। হার্ড তো আমার প্রিপোজিশন, তাহলে হার্ড কি এখানে হবে না। তাহলে বাই হবে না। বাই এঙ্গেজিং ইন হার্ড ওয়ার্ক, এটা কোনো সেন্সই মেক করে না। বাই এঙ্গেজিং ইন হার্ড ওয়ার্কের মধ্যে এঙ্গেজ হয়ে বা সম্পৃক্ত হয়ে, নট নেসেসারি। বাই ইউজিং হার্ড ওয়ার্ককে ব্যবহার করে, এটাও সেন্স মেক করে না। তাহলে বাই ডিন্ট অফ আর বাই মিনস অফ হচ্ছে আমাদের কি প্রিপোজিশনাল ফ্রেজ। এবং এই যে বাই ডিন্ট অফ, এটা কিন্তু কি ফ্রেজ? প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে বাই ডিন্ট অফ বা বাই মিনস অফ কি প্রিপোজিশনাল ফ্রেজ। হি গট প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, বাই ডিন্ট অফ অর বাই মিনস অফ হার্ড ওয়ার্ক। তারপরে দেখি ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট। অ্যাকসেপ্ট, আমরা দুইটা শব্দ একটু খেয়াল করি, অ্যাকসেপ্ট এবং রিফিউজ।
দুইটা শব্দের মধ্যে কি সম্পর্ক? দুইটা শব্দের মধ্যে হচ্ছে কন্ট্রাস্ট সম্পর্ক। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত। দুইটা শব্দের মধ্যে কন্ট্রাস্ট সম্পর্ক। যখন কন্ট্রাস্ট সম্পর্ক হয় আমরা কি ব্যবহার করি? অর অথবা আদারওয়াইজ ব্যবহার করি অর্থ অনুযায়ী। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, তুমি হয় এটা অ্যাকসেপ্ট করতে পারো অথবা তুমি এটা রিফিউজ করতে পারো, একদম বেসিক সেন্স। তাহলে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, অর ইউ মে রিফিউজ ইট, অথবা তুমি এটা কি করতে পারো? রিফিউজ বা প্রত্যাখ্যান করতে পারো। তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো অথবা তুমি কি করতে পারো? তুমি এটাকে প্রত্যাখ্যান করতে পারো। তাহলে আনসার কোনটা হবে? ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, অর ইউ মে রিফিউজ ইট, অর ইউ মে রিফিউজ ইট। তাহলে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, তুমি এটা অ্যাকসেপ্ট করতে পারো অথবা কি তুমি এটা প্রত্যাখ্যান বা রিফিউজ করতে পারো। তাহলে আনসার হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার বোঝা গেছে, একদম বেসিক জিনিস। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট, অর প্রত্যাখ্যান বা এটা হচ্ছে কন্ট্রাস্ট রিলেশনশিপ, তুমি মানে বিপরীত কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে, অথবা অন্যথায় অর, অথবা আমরা এটা কি বলতে পারি? অর অথবা আদারওয়াইজ বলতে পারি, অন্যথায়, অর অথবা আদারওয়াইজ ইউ মে রিফিউজ ইট, তুমি এটা কি প্রত্যাখ্যান করতে পারো। হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, হি সিমস টু হ্যাভ। আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিআইভি, ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার। টু হচ্ছে কি? ইনফিনিটিভ মার্কার। তারপর হচ্ছে টু, টু, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ভার প্লাস আইন, টু বি গোয়িং, টু বি প্লাস ভার প্লাস আইনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ ইনফিনিটিভ, প্রোগ্রেসিভ ইনফিনিটিভ। ইনফিনিটিভ। তাহলে টু প্লাস হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? পারফেক্ট, পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে টু প্লাস হ্যাভ প্লাস V3 হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এইখানে দেখো সিমস টু হ্যাভ অ্যাক্টেড, এখানে কি আছে? টু হ্যাভ অ্যাক্টেড। তাহলে একদম সিম্পলি আমরা যদি একটু চিন্তা করি তাহলে এখানে কি আছে? টু হ্যাভ অ্যাক্টেড। তাহলে টু হ্যাভ অ্যাক্টেডটা কি হবে? টু হ্যাভ অ্যাক্টেড হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। টু হ্যাভ অ্যাক্টেডটা কি? পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে এর মধ্যে বেয়ার ইনফিনিটিভ একটা আছে। বেয়ার ইনফিনিটিভ কোনটা? বেয়ার ইনফিনিটিভ হচ্ছে আমরা যখন কোনো কিছুর ক্ষেত্রে টু ব্যবহার করি না সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। টু যদি ব্যবহার না করি সেটাকে আমরা কি বলবো? বেয়ার ইনফিনিটিভ। টু ব্যবহার না করলে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আবার পারফেক্ট ইনফিনিটিভ কোনটা দেখলাম? পারফেক্ট ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস হ্যাভ প্লাস V3, টু প্লাস হ্যাভ প্লাস V3 হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। টু প্লাস হ্যাভ প্লাস V3 হচ্ছে কি? পারফেক্ট ইনফিনিটিভ। আবার যদি টু বি গোয়িং, টু বি প্লাস ভার প্লাস আইএনজি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, সেটা হচ্ছে কি? কন্টিনিউয়াস ইনফিনিটিভ বা প্রোগ্রেসিভ ইনফিনিটিভ। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। তাহলে এটা কি ইনফিনিটিভ? পারফেক্ট ইনফিনিটিভ, যেটা পারফেক্ট ইনফিনিটিভ। তাহলে এটা কি হবে? পারফেক্ট ইনফিনিটিভ, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। ক্লিয়ার? ওকে। তারপর দেখো দ্য টার্ম ব্র্যাভো, ব্র্যাভো, আমরা ব্র্যাভো দেখো এই যে শব্দগুলো আমরা কখন ব্যবহার করি? ব্র্যাভো, হুররা, এলাস, তারপরে কি ফাই, এগুলো সব আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন কি হিসাবে ব্যবহার করি? এক্সক্লামেটরি ওয়ার্ডে আমরা এগুলা আনন্দ, উচ্ছ্বাস, তারপর হচ্ছে কোনো আবেগ প্রকাশে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সব আমাদের কি? সব আমাদের ইন্টারজেকশন। ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তাহলে যে আবেগসূচক শব্দগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। সেগুলো হচ্ছে কি? ইন্টারজেকশন। তাহলে আনসার হচ্ছে কি? অ্যান ইন্টারজেকশন। তাহলে দ্য টার্ম ব্র্যাভো ইজ অ্যান ইন্টারজেকশন। দ্য টার্ম ব্র্যাভো ইজ অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশন। তারপরে দেখো আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড। আই হ্যাভ এ কাউ হুইচ ইজ রেড, এই যে প্রিন্সিপাল ক্লজ, এই যে এই সেন্টেন্সটা, এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে আমরা জানি? কমপ্লেক্স সেন্টেন্সে একটা থাকে মেইন ক্লজ, একটা থাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, একটা থাকে মেইন ক্লজ, একটা থাকে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ বা মানে অধীনস্থ ক্লজ। তাই আই হ্যাভ এ কাউ,
আমার একটা গরু আছে হুইচ ইজ রেড, হুইচ ইজ রেড, যেটা কি লাল। তাহলে আমরা স্বাভাবিকভাবে জানি যেটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটা প্রিন্সিপাল ক্লজ, যেটা অন্য ক্লজের উপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হুইচ ইজ রেডটা হচ্ছে আমাদের কি এখানে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে 2 নাম্বার, আনসার হচ্ছে 2 নাম্বার। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। তাহলে আই হ্যাভ এ কাউ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ইজ রেড হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই হ্যাভ এ কাউ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ আমরা একদম বেসিক জিনিস, এটা আমরা জানি, এটা আমরা জানি। ওকে, তারপর আমরা দেখি দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন। আমরা এটা আজকেই আলোচনা করলাম, জাস্ট দেখো 25-26 সেশনের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি যে আমাদের এই যে রোটেশন, রোটেশন হচ্ছে নাউন, নাউনের সাথে আমরা এল, নাউন প্লাস এল, এটা কি অ্যাডজেক্টিভ, নাউন প্লাস এল হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের সাথে আমি এলওয়াই যুক্ত করব, এলওয়াই সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে রোটেশন, রোটেশনাল অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বলছি অ্যাডভার্ব। তাহলে রোটেশন থেকে রোটেশনাল, রোটেশনাল থেকে রোটেশনালি, তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে 1 নাম্বার। অর্থাৎ রোটেশন নাউনের সাথে এল অ্যাডজেক্টিভ, ওই রোটেশনালের সাথে আবার এলওয়াই যুক্ত করলাম, তখন সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে রোটেশনালি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কোনটা? রোটেশনালি, রোটেশনালি হচ্ছে অ্যাডভার্ব। আনসার হচ্ছে 1 নাম্বার। বোঝা গেছে? এগুলো ক্লিয়ার আশা করি তোমাদের কাছে। ওকে, তারপর আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। ড্যাশ বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, এখানে দিটা হবে না, এখানে যদিও অপশন আনসারই দিয়ে দিছে। আচ্ছা, এখানে দেখো আমরা জাতির নামের পূর্বে দি ব্যবহার করি, জাতির নামের পূর্বে ভাষার নামের পূর্বে ভাষার নামের পূর্বে আমরা কোনো প্রিপজিশন ব্যবহার করি না। তাহলে এই ক্ষেত্রে আমি বললাম দেখো এখানে ড্যাশ ইংলিশ স্পিক, ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ। তাহলে স্পিক, এখানে আমি একটা ড্যাশ দিই, শূন্যস্থান দেওয়া থাকলো। তাহলে দা ইংলিশ, দা ইংলিশ মানে হচ্ছে ইংরেজ জাতিরা, দা ইংলিশ স্পিক ইংলিশ। তাহলে দা ইংলিশ স্পিক ইংলিশ, তাহলে ইংরেজ জাতির পূর্বে আমি দি ব্যবহার করলাম, বাট ভাষার পূর্বে আমরা কি দিলাম না? দি দিলাম না। তাহলে ড্যাশ ইংলিশ স্পিক ইংলিশ, ইংরেজরা কি ইংরেজি ভাষায় কথা বলে, তাহলে এটা হচ্ছে জাতি। এই দা ইংলিশটা কি? এই দা ইংলিশটা হচ্ছে জাতি, দা ইংলিশটা হচ্ছে কি জাতি। তাহলে জাতির নামের পূর্বে আমি দি দিলাম, বাট ভাষার নামের পূর্বে আমি দি ব্যবহার করলাম না। তাহলে দা ইংলিশ স্পিক ইংলিশ। তাহলে আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে কি দেখো, এই যে দেখো বেঙ্গলিস, তো বাঙালিরা ইন্টেলিজেন্ট, যদিও এটা আইরনি করছে, এটা মানে এমনি মজা করে বলছে, ফান এ পার্ট, বাট আসলে কি এখানে জাতির নামের পূর্বে আমরা দি ব্যবহার করবো। তাহলে দি বেঙ্গলিস, দি বেঙ্গলিস আর ইন্টেলিজেন্ট, বাঙালিরা হচ্ছে কি বুদ্ধিমান। জাতির নামের পূর্বে দি বসে, ভাষার নামের পূর্বে দি বসে না। ভেরি গুড। তাহলে জাতির নামের পূর্বে দি বসে, ভাষা নামের পূর্বে দি বসে না। এরকম আর্টিকেলের ব্যবহার থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আর্টিকেল থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, আর্টিকেল থেকে আমাদের প্রশ্ন আসে। তাহলে জাতির নামের পূর্বে দি বসে, ভাষার নামের পূর্বে আমরা দি ব্যবহার করি না। একদম ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তারপরে কি কোনো প্রশ্ন আছে? নো আর্টিকেল, ভেরি গুড। তারপর হচ্ছে পৃথিবীতে যেটা একমাত্র একটাই আছে সেটার নামের পূর্বে কিন্তু আমরা দি ব্যবহার করি। পৃথিবীতে যেটা একমাত্র এবং একটাই আছে সেটার নামের পূর্বে আমরা কি ব্যবহার করি? দি ব্যবহার করি।
তারপরে হচ্ছে আমাদের কি যেমন হচ্ছে দ্য সান, দ্য মুন, দ্য প্ল্যানেট, দ্য আর্থ, এগুলো হচ্ছে কি দ্বীপ ব্যবহার করি। তারপর হচ্ছে দ্বীপপুঞ্জের আগে কিন্তু আমরা দ্বীপ ব্যবহার করি, দ্য হিমালয়ান্স, দ্য আল্পস পর্বতমালা। কিন্তু এভারেস্ট যেটা পর্বত শৃঙ্গ, দ্য এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট না, মাউন্ট এভারেস্ট, কিন্তু তখন আমরা সেটার পূর্বে দি ব্যবহার করি না। তারপরে দেখো ড্যাশ হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। এখানে দেখো এন্টার্ড আছে পাস্ট ইনডিফিনিট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম, এন্টার্ড কি পাস্ট ইনডিফিনিট ফর্ম, পাস্ট ইনডিফিনিট ফর্ম। ইনডিফিনিট ফর্ম ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, পাস্ট ইনডিফিনিট ফর্ম যদি কোনো সেন্টেন্সে একটা পাস্ট ইনডিফিনিট থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমার পাস্ট ইনডিফিনিটে থাকে, তার আগেরটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট আর একটা ক্লজ হবে কি পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে একটা আছে এন্টার্ড, তাহলে কি হি ওয়াজ স্টাডিং, তাহলে হি ওয়াজ স্টাডিং এখানে কি পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইয়ার, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই যে এন্টার্ড আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে আরেকটা কি হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আনসার হচ্ছে ওয়াজ স্টাডিং, একটা পাস্ট ইনডিফিনিট আরেকটা পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আনসার কি হবে হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, যে সে পড়াশোনা করছিল যখন দ্য টিচার এন্টার দ্য রুম, যখন টিচার ক্লাসে প্রবেশ করলো, যখন টিচার ক্লাসে প্রবেশ করলো। ওকে, হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম, হোয়েন দ্য টিচার এন্টার দ্য রুম। ওকে, দ্য ওয়ার্ড আর্টিসান মানে হচ্ছে যিনি শিল্প কাজ করেন বা কারু কাজ করেন, কোন একটা মানে কাপড়ের উপর বা যিনি ক্রাফট ওয়ার্ক করেন, যে ক্রাফট ওয়ার্ক করেন তাকে আমরা বলি হচ্ছে আর্টিসান। যিনি কাপড়ের উপর বা কোনো কিছুর উপর শিল্পকর্ম করেন বা কাপড়ের উপর যিনি আঁকাআঁকি করেন বা লেখালেখি করেন, তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি হচ্ছে আর্টিসান। তাহলে এখানে দেখো আর্টিসান মানে কিন্তু আর্টিস্ট না, আর্টিসান মানে কি না, শিল্পী না। তো আর্টিসান মানে হচ্ছে যিনি কোনো কিছুর উপর আঁকাআঁকি করেন, লেখালেখি করেন বা কোনো কিছু শিল্পকর্ম করেন, তাকে আমরা বলি হচ্ছে মূলত আর্টিসান। তাহলে আর্টিস্ট না। প্রডিউসার মানে হচ্ছে যিনি উৎপাদন করেন, মানে প্রডিউসার, কোনো একটা সিনেমা বা মুভি এগুলো প্রডিউস যিনি করেন, উৎপাদন যিনি করেন, তাকে আমরা বলি হচ্ছে মূলত প্রডিউসার। 3 নম্বর হচ্ছে এ ক্রাফট পার্সন মানে হচ্ছে যিনি ক্রাফট কাজ করেন বা ক্রাফট ওয়ার্ক যিনি করেন, তাকে আমরা বলি হচ্ছে কি ক্রাফট পার্সন, তাকে আমরা কি বলি ক্রাফট পার্সন। তারপর হচ্ছে এ ক্রাফট তো মানে হচ্ছে কি শিল্পকর্ম, মানে যেটা আমি করতেছি, আমার জামার উপর যে কাজটা করছি, ফর এক্সাম্পল এটা হচ্ছে ক্রাফট, বাট যিনি এই কাজটা করেন তাকে আমরা বলি আর্টিসান। যিনি ক্রাফট পার্সন মানে যিনি ক্রাফটের কাজ করেন, তাকে আমরা কি বলছি ক্রাফট পার্সন বা আর্টিসান। তাহলে আমরা আর্টিসান শব্দটাকে আমরা আনসার কি বলতে পারি ক্রাফট পার্সন, আর্টিসানকে আমরা কি বলতে পারি ক্রাফট পার্সন, আর্টিসানকে আমরা কি বলতে পারি ক্রাফট পার্সন। তাহলে আমি যদি দেখি যে আমাদের একদম বেসিক্যালি যে জিনিসটা আমি একটু খেয়াল করব, যে আমাদের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, দেখো মূল যে টপিকগুলো আমরা আলোচনা করেছি, প্রথমত হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আমরা প্রশ্ন আসতে দেখেছি। তারপর হচ্ছে ভয়েস থেকে প্রশ্ন এসেছে, ভয়েস থেকে একাধিক প্রশ্ন পেয়েছি। তারপর হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স, তারপর হচ্ছে আমাদের কি সেন্টেন্স ট্রান্সফরমেশন অর সেন্টেন্স, ট্রান্সফরমেশন অর সেন্টেন্স। তারপরে আর আমরা কি দেখেছি, দেখো গ্রামার টপিকের মধ্যে আমাদের আর কি কি প্রশ্ন ছিল, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে প্রশ্ন এসেছে, সাফিক্স প্রিফিক্স থেকে প্রশ্ন এসেছে, ভয়েস থেকে প্রশ্ন এসেছে, পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে কি WH কোশ্চেন অর WH এমবেডেড কোশ্চেন, WH কোশ্চেন অর WH এমবেডেড কোশ্চেন। WH কোশ্চেন আর WH এমবেডেড কোশ্চেন। তারপরে আর কি আমরা দেখলাম, আর কি কি টপিক আমরা একটু প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবো। হোয়েন দ্য টিচার, এই যে সিকোয়েন্স অফ টেন্স,
টেন্স অর সিকোয়েন্স অফ টেন্স থেকে আমাদের প্রশ্ন এসেছে, টেন্স অর সিকোয়েন্স অফ টেন্স অর সিকোয়েন্স অফ টেন্স থেকে আমাদের প্রশ্ন এসেছে, টেন্স অর সিকোয়েন্স অফ টেন্স থেকে আর প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে আমরা একটু দেখি আর কি কি আছে। এটা টেন্স অফ সিকোয়েন্স অফ টেন্সের প্রশ্ন। তারপর হচ্ছে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে, আর্টিকেল থেকে আমাদের প্রশ্ন এসেছে। আমরা তারপর দেখি আর কি কি থেকে প্রশ্ন এসেছে। আর্টিসান আমরা দেখলাম, আর্টিকেল থেকে প্রশ্ন এসেছে অ্যাডভার্ব ট্রান্সফরমেশন অফ আই হ্যাভ এ কার হুইচ ইউজ, তারপর হচ্ছে তার টার্ম ব্রেভো পার্সো স্পিচ টু হ্যাভ অ্যাক্টেড। তাহলে জিরান্ড পার্টিসিপল থেকে আমাদের প্রশ্ন এসেছে। কোথা থেকে এসেছে? জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ থেকে আমাদের প্রশ্ন এসেছে। তারপরে আর কোথা থেকে প্রশ্ন এসেছে আমরা দেখি। হার্ড ওয়ার্ক, বাই ডিন্ট অফ, তারপর হচ্ছে প্রিপোজিশন, বাই মিনস অফ, তারপর দ্য চেয়ারপারসন, এনিবডি, প্রোনাউন থেকে প্রশ্ন, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, ভয়েস থেকে আসলো। তারপর হচ্ছে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। তারপর হচ্ছে আমাদের কি কি প্রশ্ন আসলো। তারপর হচ্ছে আমাদের সিনসিয়ারলি ইউরস, তারপর হচ্ছে আমাদের লুক ডাউন আপন, সেটার বা এটা তো আমরা দেখলাম। টেক সামওয়ান টু টাস্ক, এটা আমরা দেখলাম। তারপর হচ্ছে কি রিকগনাইজ, তারপর হচ্ছে হার্ডলি স্কার্সলি, আই ক্যান বি হার্ডলি মেক দ্য ইউজ অফ থ্রো, তারপর হচ্ছে চিনতে পারা রিকগনাইজ, তারপর হচ্ছে আইডিয়াল সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে দেউলিয়া ব্যাংক্রাফট আপনার দেখলাম। লুক এর গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসলো দেখলাম। তারপরে মাস্ট, এই যে ট্রান্সফরমেশন, ইউ হ্যাড টু অ্যাডমিট, ইউ হ্যাড টু ফর কি কুড নট বাট হেল্প সাফারিং। তাহলে এই যে ট্রান্সফরমেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে আমাদের প্রশ্ন আসছে। সেন্টেন্স কি, সেন্টেন্স ট্রান্সফরমেশন থেকে আমাদের প্রশ্ন আসছে। অর্থাৎ এখানে দেখি আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন মানে অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এগুলো হচ্ছে আমাদের গ্রামার টপিক। গ্রামার টপিক থেকে তো প্রশ্ন আসবেই। তারপরে মেমোরাইজিং পার্ট, মেমোরাইজিং এর কোন কোন অংশ থেকে আমরা প্রশ্ন পেয়েছি দেখি। মেমোরাইজিং কোন কোন থেকে প্রশ্ন আসছে। এক নম্বর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন, তারপর হচ্ছে আমাদের গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে আমাদের কি গ্রুপ ভার্ব আর ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আসে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে আমাদের স্পেলিং আছে। তারপর হচ্ছে আরেকটা টপিক আমরা কি স্পেলিং, তারপর হচ্ছে আমাদের কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এই যে আমাদের যে টপিকগুলো আছে সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন গ্রুপ ভার্ব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন স্পেলিং ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস, এই টপিকগুলো থেকে আমাদের কমনলি মেমোরাইজিং পার্টে প্রশ্ন আসে, অর্থাৎ মুখস্থ অংশ থেকে এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। মেমোরাইজিং পার্টে থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এখন আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই সমাপ্ত রাখছি। আমরা অনেক কিছু জিনিস আজকে নতুন অনেক কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করেছি। তো আমরা চেষ্টা করব এই যে নতুন যে জিনিসগুলো জানলাম পড়লাম বুঝলাম এই জিনিসগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। কি লাগাতে পারি? কাজে লাগাতে পারি। এখান থেকে যেন প্রশ্ন আসলে যে কোনো প্রশ্ন যেন আমরা যথাযথভাবে আনসার করতে পারি। সেন্টেন্স কারেকশন, ভেরি গুড।
ওকে, যারা শেষ পর্যন্ত আমাদের সাথে লাইভে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক দোয়া। তোমরা যেন শেষ পর্যন্ত ভালো করতে পারো, লেগে থাকতে পারো, সেই দোয়া করি। আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ আমাদের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, যেন তোমাদের সাথে সুন্দর একটা গন্তব্যে আমরা একই লক্ষ্যে আমরা যেন পৌঁছাতে পারি। সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাল্লাহ আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আবার নতুন করে দেখা হবে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তানভীর খান, থ্যাংক ইউ। যারা অনলাইন ফেসবুকে ছিল তারা একটু বলিও ক্লাসটা কেমন ছিল, আর অবশ্যই তোমরা ক্লাসের একটা রিভিউ অবশ্যই তোমরা আমাদের গ্রুপে দিয়ে দিও। রোড টু ডিএমসি, RTDS এবং ডিএমসি স্টেশন গ্রুপে তানভীর আছো, সৃজন কুমার, তারপর হচ্ছে ইপসি আছো, ঐশী আছো। তো যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে বললো সুন্দর একটা রিভিউ তোমরা। ওকে, তো যাই হোক, অনেক ভালো লাগলো তোমাদের সাথে। ক্লাস শেষ ভাইয়া সুমি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস শেষ। তোমরা অবশ্যই আজকের ক্লাসে একটা নোট এবং রিভিউ আমাদের গ্রুপে দিয়ে দিও। আশা করি তোমাদের সাথে আবার নতুন কোনো ক্লাসে নতুন করে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ সুমি, শেষ তানভীর, সেরা, থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ। অবশ্যই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।